আমাদের তপন দা এবং আমরা সবাই ব্যাংকিং সেক্টর, নন ব্যাংকিং সেক্টর, ইন্টারন্যাশনাল এক্সপার্টস জামান ভাই আমাদের সাথে এসেছে, আমরা সবাই বিভিন্ন ভাবে এটার সাথে কানেক্টেড। এবং এর আরেকটি সাকসেস স্টোরি সিটিও ফোরামে খুব রিসেন্টলি যেটা, যে সরকারের পলিসি মেকারদের মধ্যে ঊর্ধ্বতন যারা আছেন, আমাদের বিক্রমদা আছেন, আমাদের ডিরেক্টর অফ টেলিকমের ডিজি মহোদয় আছেন মহসিন ভাই, ওনারাও কিন্তু সিটিও ফোরামের একদম ইসিতে এসে আরেকটি জিনিস সুস্পষ্টভাবে প্রতিপাদন করে দিয়েছেন, যে সরকার এবং টেকনোলজিক্যাল লিডার্স তাদের মধ্যে ব্রিজিংটা কিন্তু খুব সুস্পষ্ট, এবং আমরা আন্তরিকভাবেই চাই যে টেকনোলজিক্যাল ইনোভেশন নট অনলি ফ্রম টেকনোলজি পার্সপেক্টিভ বাট অলসো ফ্রম পলিসি পার্সপেক্টিভ বাংলাদেশের রেভলিউশনটা ঘটুক। এই ছিল মোটামুটি সিটিও ফোরাম এটওয়াই এবং আমাদের এই বিষয়বস্তু সম্পর্কে কথা। এখন আসি তপনদার যে প্রশ্নটি করলেন সেটির এলাবোরেশনে। 4টি প্রিন্সিপালের কথা বলছিলাম যেটি সরকার এখন ভাবছে ফ্রম ডিমান্ড পয়েন্ট অফ ভিউ, যেটির সাথে আজকের এই টেকনোলজিক্যাল আলোচনার একটা সুস্পষ্ট সম্পর্ক রয়েছে। প্রিন্সিপালের প্রথমে হচ্ছে আমাদেরকে জনগণের কাছে সার্ভিস, আমরা যেভাবে যে টেকনোলজি করি না কেন, এন্ড অফ দি ডে সার্ভিস কিন্তু নিবে হলো কোনো একজন মানুষ, একজন সিটিজেন। সেটা ব্যাংক থেকে দেই, সরকার থেকে দেই, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেই, আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেই, যাই দেই না কেন, যে টেকনোলজি ব্যবহার করি, ক্লাউড দেই, সার্ভার দেই, হোয়াট এভার দি টেকনোলজিস, নিবে কিন্তু কোনো একজন মানুষ। সে যদি না আসে, তার মধ্যে স্যাটিসফ্যাকশন না আসে, আমার টেকনোলজি ইনোভেশনে কিন্তু তেমন কোনো ভ্যালু আমি ক্রিয়েট করতে পারবো না এন্ড অফ দি টাইম। তো সেই প্রথম প্রিন্সিপালটা হচ্ছে যে মানুষ যখন তথ্য দিবে কোনো একটা সার্ভিসের জন্য, সে একবারই দিবে এবং প্রতিনিয়ত যাতে সেটাকে ব্যবহার করতে পারে, যেটাকে আমরা বলছি গিভ ওয়ান্স গেট অলওয়েজ। একবার দিব কিন্তু নেওয়ার সময় বারবার পেতে থাকবে। সেকেন্ড যে জিনিসটি হচ্ছে যে প্রযুক্তি এখন এমন একটা জায়গায় চলে আসছে যে মানুষকে প্রযুক্তি খুঁজে তাকে আমার কোন সার্ভিসটা দরকার সেটা আমি চাচ্ছি না। আমি ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য যে তথ্য দিচ্ছি, একই তথ্য আমি পাসপোর্টের জন্য দিচ্ছি। ওয়াই? আমার তো সবই আমি একটা যন্ত্রের মধ্যে দিলাম, কেন নয় যেটার মধ্যে একটা শেয়ারিং মেকানিজম চলে আসবে। তারপরে আমি ক্লাউডের কথাটাতে আসছি। সো এটা একটা। তো মানুষকে প্রোয়েক্টিভ সার্ভিস ডেলিভারির দিকে নিতে হবে। মানুষের কি প্রয়োজন? টেকনোলজি শুড আন্ডারস্ট্যান্ড হোয়াট আই নিড। আই শুড নট লুক ফর দ্যাট হোয়াট টেকনোলজি আই এম রিকোয়ার্ড অ্যাকচুয়ালি, বেসিক্যালি রিকোয়ার্ড ফর মি। আমাকে বুঝতে হচ্ছে টেকনোলজি আমাকে বলবে ইউ শুড নিড ইট। কানেক্টেড সার্ভিসগুলো, আমি যখন একটা ব্যাংকে অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েটেড আর কি কি সার্ভিস আমার দরকার, টেকনোলজি শুড লেট মি আন্ডারস্ট্যান্ড যে আমি কোনটা নিব কোনটা নিব না। তার মানে প্রোয়েক্টিভ সার্ভিস ডেলিভারি একটা প্রিন্সিপাল। থার্ড ওয়ান হচ্ছে সার্ভিসগুলোকে আসলে এমন ভাবে নিতে হবে যে এনি টাইম এনি হোয়ার। মানুষকে বাধ্য করতে পারবো না যে আপনাকে একটা স্মার্টফোন থাকতেই হবে, আদারওয়াইজ আপনি সার্ভিস পাবেন না। মানুষকে বাধ্য করতে পারবো না আপনাকে ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে, আদারওয়াইজ আপনি সার্ভিস পাবেন না। তাহলে কিন্তু এই নিউট্রালিটিটা নষ্ট হয়ে যায়। আমাকে চিন্তা করতে হবে নট অনলি ফর আরবান পিপল বাট অলসো দি পিপল যারা আনরিচড, একদম রিমোটে রয়েছে। সুতরাং সেখানে এনি টাইম এনি হোয়ার এনি ডিভাইসও বলতে পারি, এটা একটা প্রিন্সিপাল। লাস্ট ওয়ান ইজ ডেফিনেটলি আমাদের বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে আমাদেরকে কোয়ালিটিটা হাই নিতে হবে, কিন্তু কস্টের দিকে আমাদের খুব দুর্দান্ত ভাবে তাকাতে হয়। যে আমরা এমন অবস্থায় চলে যাইনি যে যেকোনো টেকনোলজি যেকোনো ভাবে যেকোনো প্রাইসে আমি বাংলাদেশে নিয়ে আসবো আর সেটাকে আমি মানুষের কাছে নিয়ে যাবো, তাহলে এটা আমাদের কাজ করবে না। এই 4টা প্রিন্সিপালকে মাথায় রেখে মূলত এই বর্তমান সরকার যে ভাবনাটি ভাবছে তার মধ্যে একটি রয়েছে যেটি ক্লাউড সার্ভিসের কথা বলছিলেন। ইতিমধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, যাদের সাথে আমরা এটওয়াই থেকে কাজ করছি, সেখানে ক্লাউড সার্ভিসের কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং সেখানে আমাদের 4টা ডেটা সেন্টার যেটি নতুন হয়েছে সেখানেও এই ক্লাউড কম্পিউটিং এর এই ফ্যাসিলিটির কাজটি শুরু হয়েছে, যেটি নাই, যেটি আমাদের প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ করে যাচ্ছে, আমরাও কাজ করছি, এখনো শেষ করতে পারিনি। সেটা হচ্ছে 3টা জিনিস। 1 নাম্বার, আমাদের এটা কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নাই। আমরা জানি যে আমরা সরকার যখনই কোনো কাজের মধ্যে যাই, রেগুলেটরি ফ্রেমওয়ার্কের অ্যাবসেন্সটা আমাদের সেন্সিটাইজেশনে বিভিন্ন জায়গায় খুব বাধা দেয় এবং এটা ইনোভেশনের জন্য খুব থ্রেটেনিং। কারণ রেগুলেশন এবং ইনোভেশন দুইটা কিন্তু একটা আরেকটার সাথে খুব বেশি একটা যায় না, কনকারেন্টলি রান করানো খুব টাফ। ডিম আগে না মুরগি আগে, আমি পুলিশ আগে করবো না ইনোভেশন আগে করবো? ডেফিনেটলি ইনোভেশন শুড কাম ফার্স্ট। এই জায়গাটাতে একটা পলিসি ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে হয়তোবা যারা এই নলেজ কমিউনিটি আমরা আছি, আমরা যদি সরকারকে খুব দ্রুত সহায়তা করি, এখানে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নিয়ে আসা খুব সহজ। আমরা প্রথমেই কোনো আইন করে ইনোভেশনকে আসলে বন্ধ করতে চাচ্ছি না। সেকেন্ড হচ্ছে লোকাল ক্যাপাসিটি। আমাদের দেশে 1000-এরও বেশি লোকাল আইসিটি ইন্ডাস্ট্রি রয়েছে। আমাদের ডিজিটাল বাংলাদেশের একটা পিলার হচ্ছে তাদেরকে এম্পাওয়ার করা। তো সেক্ষেত্রে লোকাল ক্যাপাসিটি বাড়ানোর ক্ষেত্রে নলেজ কমিউনিটি থেকে আমরা যদি একটু সহায়তা করি এবং ইন্টারন্যাশনাল নলেজগুলো নিয়ে আমরা মেক ইন বাংলাদেশ কনসেপ্টে যদি দেশের ভিতরে এই ক্লাউড কম্পিউটিং এর ক্যাপাসিটিটাকে আমরা কিভাবে বাড়াতে পারি, লোকাল ইন্ডাস্ট্রি ক্রিয়েট করতে পারি কিনা, তাদের সাথে পার্টনারশিপ ক্রিয়েট করতে পারি কিনা, তাহলে কিন্তু সরকারের মধ্যে এবং জনগণের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপের বিষয়বস্তু থাকে এবং সেটি হয়ে যায়। থার্ড ওয়ান যে জিনিসটা আসছে সেটা হচ্ছে সিকিউরিটি কনসার্ন। আমরা জানি যে ক্লাউড কম্পিউটিং আসলে সিকিউরিটির বিষয়বস্তু না, সেখানে সিকিউরিটির যথেষ্ট
এনফোর্সমেন্ট রয়েছে, কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে আসলে লোকালি এক্সপ্লোর না, উই শুড এক্সপ্লোর সিকিউরিটি স্ট্রেংথ অফ ক্লাউড কম্পিউটিং সিস্টেম, যেটা খুব জরুরি। এবং লাস্ট ওয়ান বাট নট লিস্ট বাট নট লাস্ট, সেটা হচ্ছে যে আমাদের বর্তমান যে সার্ভিস আমরা ডেলিভারি করি, সেখানে যে টেকনোলজিগুলো আমরা ব্যবহার করি, সেগুলোর সলিউশন আর্কিটেকচার, আমাদের সলিউশন আর্কিটেকচারের ম্যাচুরিটি লেভেলগুলো এখন আমাদের আরেকটি ইটারেশনের মাধ্যমে ওয়ান স্টেপ অ্যাড করতে হবে। আদারওয়াইজ এই ক্লাউড কম্পিউটিং এর মধ্যে যখন আমরা যাব, তখন লটস অফ ব্রিচিং, মানে সিকিউরিটি ব্রিচ উইল ডেফিনেটলি বি দেয়ার। এই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য আমরা যখন ইনিশিয়ালি আমাদের সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মগুলো নিয়ে কাজ করতাম, তখন আমাদের টেকনোলজির ম্যাচুরিটি যা ছিল, এখন কিন্তু আরেকটা ইটারেশন চলে আসার সময় হয়েছে। সো এই সলিউশন আর্কিটেকচার লেভেলে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি ক্যাপাসিটি বাড়ানোর মাধ্যমে যদি আমরা ই গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারি, ফাইন্যান্সিয়াল সার্ভিস ডেলিভারি, নন ফাইন্যান্সিয়াল সার্ভিস ডেলিভারি একসাথে করতে পারি, তাহলে ভালো হয়। সরকারের আরেকটি উদ্যোগ হচ্ছে, সরকার এখন চিন্তা করছে যে প্রত্যেকটা সলিউশনকে ক্লাউডে নেওয়ার জন্য অথবা রোবাস্ট ওয়েতে ট্রান্সফর্ম করে সরকার জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জায়গায় কাজ করার পরিবর্তে লেটস এক্সপ্লোর প্ল্যাটফর্ম সার্ভিস। এখানে একটা কনসেপ্ট আমরা গ্লোবালি জানি যে গভর্নমেন্ট অ্যাজ এ প্ল্যাটফর্ম, যেটা নিয়ে বর্তমান সরকার আরেকটি ইনিশিয়েটিভ কাজ করছে। সরকার ইটসেলফ উইল বি আ প্ল্যাটফর্ম, এবং সেইখানে ক্লাউড কম্পিউটিং হবে ওয়ান অফ দি পার্টস। তাহলে এই জায়গাটাতে আমাদের সিটিও ফোরাম, ইন্টারন্যাশনাল এক্সপার্ট যেমন জামান ভাই আজকে এসছেন, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যারা ক্লাউড কম্পিউটিং সহ সংশ্লিষ্ট টেকনোলজি ইনোভেশন নিয়ে কাজ করছেন, আমরা যদি একযোগে কাজ করি, আমার মনে হয় গভর্নমেন্ট এজ এ প্ল্যাটফর্ম যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে আমরা আরো এনহ্যান্স করতে পারবো, এবং সেখানে ক্লাউড কম্পিউটিং উইল ডেফিনেটলি বি দেয়ার। সবশেষ যে বিষয়টা আমি জানি না তখন হয়তো আরেকটা প্রশ্ন করবেন কিনা, সেটি হচ্ছে যে আমাদের এই কোভিড ক্রাইসিস স্পেশালি এবং 2020-এর টেকনোলজিক্যাল আসপেক্ট বিবেচনায় আমরা মনে করি ডেটা ইনোভেশন অ্যান্ড ফিনটেক, এই দুইটা জিনিস এবং তার সাথে অ্যাসোসিয়েটেড আরেকটি বিষয়, সেটা হলো আইডেন্টিফিকেশন, এই তিনটা জিনিস খুব গুরুত্ব সহকারে আমাদের এখানে চলে এসছে, এবং নেক্সট অ্যাটলিস্ট 1 ডিকেড এটার বড় একটি বিজনেস কেস আমাদের লোকালি থাকবে, এবং টেকনোলজি কেস আমাদের লোকালি বাংলাদেশে থাকবে। একটি যেটি বলছিলাম ডেটা ইনোভেশন, যেটি নিয়ে এখন আমরা তেমন ভাবে কাজ শুরু করতে পারিনি। সেকেন্ড হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন এন্ড ফিনটেক। এই তিনটি জায়গার ক্ষেত্রে ক্লাউড কম্পিউটিং এর একটি ব্যাপক সংস্পর্শতা রয়েছে, এবং আমরা যদি ওই সার্ভার ড্রিভেন, ওই লিমিটেড হার্ডওয়্যার বেসড ক্যাপাসিটি ম্যানেজমেন্টের দিকে আগাই, এই তিনটার একটাকেও আমরা আসলে ফ্লারিশ করতে পারবো না। সুতরাং সরকার নিজেও মনে করে উই নিড ইট, বাট ডেফিনেটলি গভর্নমেন্ট চায় যে নলেজ কমিউনিটি, টেকনোলজি কমিউনিটি এগিয়ে আসুক এবং সরকারকে এই তিনটি জায়গায় সহায়তা করুক। ধন্যবাদ। বন্ধু, যদি আরেকটি প্রশ্ন করে তখন হয়তো আরেকবার বলার সুযোগ পাবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আরফি, আমি আবার আসবো পরে। আমি এখন যেতে চাই আমাদের, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, জি শুনতে পাচ্ছি তপন দা। এখন আমি যাব বাংলা লিংকের আমাদের আইটি ডিরেক্টরের কাছে, আমাদের সৈয়দ সোহেল রেজা। সেটা হচ্ছে, রেজা আপনি জানেন যে বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশনের টেলিকম ক্লাউড সার্ভিসের ভূমিকা কিভাবে পালন করছে এবং টেলিকম সার্ভিস প্রোভাইডারদের ভূমিকা কতটুকু? আমরা জানি যে আপনারাই একমাত্র সেক্টর যারা ক্লাউড ভার্সেটাইল ইউজ করছেন এবং ইউ আর টেকিং অল দ্য বেনিফিট। তো আপনারা কিভাবে এই ক্লাউডের ইউজটা দেখছেন এবং এটা আরো কি মনে করেন, সে ব্যাপারে যদি আপনি একটু আলোচনা করেন। সোহেল রেজা, গড প্লিজ। থ্যাংক ইউ তপন দা। সর্বপ্রথম আগামীকাল 15 আগস্ট আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি, এবং আজকে ফার্স্ট ইসি কমিটি ইন্ট্রোডিউসড টু অল, সব ইসি কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আজকের সেশনটা শুরু করলাম। সরি রেজা ভাই, আপনাকে আমি পরিচয় করিয়ে দিতে ভুলে গেছি, আপনি সিটিও ফোরামের এবার ইসিতে আছেন, সেটা আমি একটু সবাইকে বলে দিই। সোহেল রেজা ভাই অনেকদিন ধরেই তার পিছনে আমি লেগেছিলাম, তারে কোনোভাবেই রাজি করাতে পারি নাই। এবার উনি আমাদের ইসিতে জয়েন করেছে, আমরা ওয়েলকাম করছি এবং আশা করি উনি অনেক কিছু কন্ট্রিবিউট করবেন। থ্যাংক ইউ তপন দা। আজকে আমার মনে হয় যে এই এভরি স্যাটারডে, আজকে হয়তো ফ্রাইডেতে যে সেশনটা হচ্ছে, আই বিলিভ যে এনকারেজিং অ্যাটেন্ড, আপনি যেভাবে বললেন ফেসবুকে অ্যারন আই ডোন্ট নো কারেন্ট নাম্বার, বাট এখানে আলটিমেটলি আমরা সিটিও ফোরাম এই ইভেন্টটা স্টার্ট করার পর থেকে প্রত্যেকের মধ্যে যে ইন্টারেস্ট
এবং ডে বাই ডে এটা গ্রো করছে। এবং আমি যেটা দেখলাম যে কোভিড-19 এই পিরিয়ডে প্যান্ডেমিক সিচুয়েশনের আমাদের নট অনলি টেকনোলজি অল ফাংশনে আমাদের দেখলাম যে নলেজ গ্যাদার করার একটা কিন্তু ডিফারেন্ট, সবাই অল আর হাংরি ফর নলেজ টেকনোলজি। সো ওয়েবিনার সেশন, ট্রেনিং সেশন, ডিফারেন্ট অনলাইন সেশনগুলো কিন্তু রিয়েলি হেল্পফুল ফর নলেজ এক্সচেঞ্জ অ্যান্ড গ্যাদারিং দ্য নলেজ। তো আজকে টপিক্সে জামান ভাই টেকনোলজি নিয়ে বললেন, আলী ভাই আমাদের গভর্নমেন্টের সাইড থেকে বললেন, আমি একটু বিজনেস পার্সপেক্টিভে বলবো, যেটা তপনদাও বললেন, হাউ টেলিকম অ্যান্ড বিজনেস অ্যাকচুয়ালি গেটিং বেনিফিট অ্যান্ড হোয়াটস দ্য হাউ ক্লাউড ক্যান সাপোর্ট অন দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন। আমি যদি কয়েকটা সেক্টরে বলি, আমি জাস্ট বিজনেস পার্সপেক্টিভে যদি বলি, আমার মনে ইজ নট অনলি টেলকো, অল আদার ইন্ডাস্ট্রি এবং কোম্পানিগুলোতে একই আমার মনে হয় যে সিমিলার কাইন্ড অফ চ্যালেঞ্জেস অ্যান্ড সিমিলার কাইন্ড অফ ট্রান্সফরমেশন। সরি, আই এম গেটিং সাম নয়েজ, সবাই যদি একটু মিউট করেন। ওকে, থ্যাংক ইউ। সো আমার মনে হয় যে অল ইন্ডাস্ট্রি এবং কোম্পানিতে সিমিলার চ্যালেঞ্জ আমাদের এবং সিমিলার ট্রান্সফরমেশন প্ল্যান আমরা করছি আমাদের ফিউচারের জন্য। তো খুব জেনারিক পার্সপেক্টিভে আমি যদি কয়েকটা সেক্টর ভাগ করে বলি, ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা আমাদের সবাই কিন্তু সার্ভিস প্রোভাইড করছি বিজনেস থেকে। এবং আমি যদি একটু টেকনোলজিতে আসি, আমরা যে কোনো সার্ভিস এনেবলমেন্টে আমাদের প্রাইম বা কোর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড। এবং এই ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার পরে তারপর আমরা অন টপ অফ আমরা অ্যাপ্লিকেশন আর সার্ভিস আমরা ডেভেলপ করছি। আমি যদি খুব প্র্যাকটিক্যালি বলি, আমরা যত কোম্পানি বা ইন্ডাস্ট্রি থেকে সার্ভিসগুলো আমরা যখন দিই, আমাদের লাইফ সাইকেলটা যদি একটু স্টার্ট করি, একটা যদি কোনো ফাইনালাইজ কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমাদের ফার্স্ট হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা। অ্যান্ড আই বিলিভ আমাদের এখনকার কারেন্ট প্রসেস অনুযায়ী একটা ইনফ্রাস্ট্রাকচার আমি যদি প্রকিউরমেন্ট থেকে শুরু করি, উই নিড মিনিমাম 3 months টু সোর্স ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড বিল্ড। দেন আমার এর অন টপ অফ আমাকে সার্ভিস এনেবলমেন্ট করতে হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ড, আমি এই সার্ভিসটা বিল্ড করার পরে উই হ্যাভ টু ম্যানেজ operations and manage. There's another part. So how we'll manage, because we have to maintain the DC and DR. আমরা যদিও DR এর অনেক প্রিন্সিপাল মেনটেন করি না, বাট স্ট্যান্ডার্ড পয়েন্ট অফ ভিউ থেকে DR অ্যান্ড ডিসির যে ডিস্টেন্স, আমাদের কিন্তু মোস্ট অফ দ্য কোম্পানি আমরা হয়তো বা ডিসি DR অল বোথ আর ইন ঢাকা, হয়তো বা গাজীপুরে অর ডিফারেন্ট লোকেশনে, বাট আমরা কিন্তু ডিজাস্টার পার্সপেক্টিভে বা গাইডলাইন পার্সপেক্টিভে অনেক সময় মেনটেন করতে পারি না। সো অপারেশন ইজ অ্যানাদার চ্যালেঞ্জ। তারপরে যদি আমি যাই নেক্সট স্টেপে, দ্যাট ইজ দ্য স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি আমার অন টপ অফ, আমি কিন্তু এটাকে আমার এর লাইফ টাইম আমাকে ম্যানেজ করতে হবে আমার ইনফ্রাস্ট্রাকচারের, এবং এটাকে স্কেলেবিলিটি মেনটেন করতে হবে। এবং এছাড়াও আমি যদি বলি, সেটা হচ্ছে ILM, ইনফ্রাস্ট্রাকচার লাইফ ম্যানেজমেন্ট। আর প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার পরে আমাদের একটা প্যাচ, তার নিউ ভার্সন আপগ্রেড, আমি যদি যেই ওয়েস আমি ইনস্টল করি না কেন, যে ডেটাবেজে আমি ইনস্টল করি না কেন, এই লাইফ সাইকেল ম্যানেজ করতে হবে। সো ইউ সি দ্য হোল লাইফ সাইকেল ফ্রম বিজনেস পার্সপেক্টিভে। একটা সার্ভিস এনেবল করতে গেলে আমাদের যে একটা টাইম টু মার্কেট পার্সপেক্টিভে আমি যদি আসি, আই নিড লিড টাইম ইজ হিউজ। সো অপারেশনাল পার্সপেক্টিভে যদি আমরা বলি, আমরা যতই আমাদের অন প্রিমিসেসে আমরা ভার্চুয়ালাইজেশন অ্যান্ড আদার হয়তো বেয়ার মেটাল সার্ভার আমরা এখন ট্রেডিশনাল ওয়েতে কাজ করতেছি, বাট আলটিমেটলি কিন্তু এই চ্যালেঞ্জগুলো মিটিগেটের জন্য কিন্তু উই আর নাও থিঙ্কিং অফ ক্লাউড, উই অল আর থিঙ্কিং। অ্যান্ড ক্লাউড সার্ভিসে যেটা জামান ভাই বললেন, এখানে আমরা যদি প্যাস এবং IaaS এর কথা চিন্তা করি, বোথ অপশনস উই হ্যাভ। আমরা একদম র লেভেল থেকে করতে পারি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। উই ক্যান টেক আওয়ার রিসোর্স piece by piece. We can take server, we can take a storage, we can take database separately. We can also take platform as a service. Even just platform as a service so easy. আমরা রিসেন্টলি যেটা POC করলাম আমাদের ক্লাউডের সাথে, হাইব্রিড ক্লাউড POC, ইটস ফ্যান্টাস্টিক অ্যান্ড ইটস এ ভেরি সর্ট অফ প্ল্যাগ অ্যান্ড প্লে টাইপ অফ। যেমন আমরা এক্সাম্পল দিলাম বাড়ি তৈরি করার ব্যাপারে, সর্ট অফ। আমরা যদি স্যাসের কথা বলি, স্যাস আমরা এই কোভিড-19 যদি আমরা বিজনেস পার্সপেক্টিভে দেখি, আই বিলিভ মোস্ট অফ দ্য কোম্পানিজ কোলাবোরেশন টুল আমরা উই অল আর ইউজিং ফ্রম স্যাস। জুম যদি বলি, আমরা আমাদের হয়তো কর্পোরেটে মাইক্রোসফট ইউজ করতেছি, টিমস, O365,
is completely in as a cloud, এবং অল আদার স্যাসের যে সার্ভিসগুলো আছে আমরা অনেকেই কিন্তু কনজিউম করতেছি। তো দিস ইজ ফর ফিউচার, নট অনলি দিস টাইপ অফ কোলাবোরেশন অ্যান্ড টাইপ অফ টুল। আই বিলিভ যে আমরা যদি আরেকটু ডিপে যাই আমাদের কোর বিজনেসেও, যদি আমি একটা এক্সাম্পল দিই, ইআরপি সলিউশন। ইআরপি সলিউশন ইজ এ ফিউশন। আমি যদি ওরাকলের কথা বলি, ওরাকল ফিউশন ইজ ফ্রম ক্লাউড, অ্যান্ড মোস্ট অফ দ্য কোম্পানিজ আমাদের বাংলাদেশে অলরেডি উই স্টার্টেড, আমরা কিন্তু মোস্ট অফ দ্য কোম্পানিজ উই আর মুভিং টু ফিউশন। সো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেই কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু ক্লাউডের, আমাদের বিজনেস পার্সপেক্টিভে ক্লাউড আমাদের কিন্তু ডেফিনেটলি টেকনোলজি পার্সপেক্টিভ বেনিফিট। বিজনেস পার্সপেক্টিভে আমি যদি টাইম টু মার্কেটের কথা বলি, ইটস কমপ্লিটলি রিলেটেড, টাইম টু ডেলিভারি। আমি যদি স্কেলেবিলিটির কথা বলি, ইলাস্টিসিটির কথা বলি, ডেফিনেটলি আমার সেই পয়েন্ট অফ ভিউ থেকে উই আর গেটিং বেনিফিট। এবং খুব প্র্যাকটিক্যাল কয়েকটা এক্সাম্পল যদি আমরা দিই, আমরা প্রত্যেকেই বিজনেসে স্ট্রাগল করি। এক হচ্ছে যে আমাদের হয়তো কোনো একটা সিলেক্টেড প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করতে গিয়ে, আমি লাইফ সাইকেল এক্সাম্পল দিলাম, বাট এমনও হতে পারে আমরা কিন্তু অনেক সলিউশন সার্ভিস এক্সপ্লোর করি। আজকে একটা গুড সাজেশন দিলেন ইনোভেশন সেন্টার, যেমন ভাই আমরা লাস্ট আমাদের ইসি মিটিংয়েও আমরা ডিসকাস করেছি এই ব্যাপারে যে আমরা একটা কাস্টমার এক্সপিরিয়েন্স সেন্টার করতে পারি কিনা, সর্ট অফ। সো সিমিলার কাইন্ড অফ, যে আমরা অনেকে কিন্তু এক্সপ্লোর করতে চাই, আমরা R&D করতে চাই, আমরা একটা এই সার্ভিসটা আসলে আলটিমেটলি এর প্রোটোটাইপ কী হবে, আমরা একটু কমপ্লিটলি সেই সার্ভিসটা এক্সপিরিয়েন্স করতে চাই বিফোর গোয়িং টু কাস্টমার। সেই ক্ষেত্রে আমরা, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার পারচেজ সোর্স করে আমরা যদি সেই সার্ভিস বিল্ড করতে যাই, ইটস কস্টলি, ইটস অলওয়েজ কস্টলি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি যেমন স্যান্ডবক্স ইজ এ কনসেপ্ট, অ্যান্ড অলরেডি উই স্টার্টেড ইন দ্য ক্লাউড, উই আর ইউজিং স্যান্ডবক্স ফর দ্য টেস্ট এনভায়রনমেন্ট। is a just we are exploring the new service, we are doing R&D and other things, এবং আমরা we are doing. So this is one example যে আমরা কিভাবে সার্ভিস R&D করে আমরা কাস্টমারের কাছে যাওয়ার আগে কমপ্লিট এক্সপিরিয়েন্স নিজেরা চেক করে, টেস্ট করে, দেন আমরা একটা সার্ভিস লঞ্চ করতে পারি। দিজ আর অ্যাকচুয়ালি রিয়েলি, আমি বলবো যে আমাদের বিজনেস পার্সপেক্টিভে ক্লাউড ইজ রিয়েলি পজিটিভ টু আস অ্যাট দিস মোমেন্ট। বাট আদার ওয়ে আমি যদি বলি যে আমরা আরও কিছু সার্ভিস নিয়ে আমরা চিন্তা করতেই পারি, যেমন ধরেন যে আমরা এখন অনেকেরই ডিসি আছে, ডিআর নাই, আমরা হয়তো ডিআর নিয়ে খুব চিন্তিত। আমরা কিন্তু ডিআর এজ এ সার্ভিস, আমি মনে হয় ক্লাউড অনেক সার্ভিস দিচ্ছে, নট অনলি যে টেস্ট এনভায়রনমেন্ট স্যান্ডবক্স, ডিআর এজ এ সার্ভিস, স্টোরেজ, অনলি স্টোরেজ ক্যান বি ওয়ান সার্ভিস। তো দিস টাইপ অফ থিং উই ক্যান ডু। আর আমরা যদি ডিজিটাল ট্রান্সফরমেশনের কথা বলি, এটা গেল আমার কারেন্ট এখন এক্সিস্টিং চ্যালেঞ্জগুলো মিটিগেট করার জন্য ক্লাউড ক্যান হেল্প আস, সাপোর্ট আস। আমি যদি ফিউচারের কথা বলি, আমার মনে হয় যে এলাই ভাই টাচ করছেন, যেটা হচ্ছে আমাদের ফিউচার আর্কিটেকচার। আমরা কিন্তু এখন কমপ্লিটলি উই আর মুভিং টুয়ার্ডস মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। উই আর নাও বিল্ডিং আওয়ার অল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ইন কন্টেনারাইজ। আমরা এখন যেটা আলটিমেটলি আমরা কিন্তু new transformation on the architecture point of view, we are actually containerizing our development solutions, services, and now we are hosting in the Docker container or whatever. তো আমরা যদি ক্লাউড সলিউশন পার্সপেক্টিভে দেখি, সেই ক্লাউড কিন্তু রেডি, ক্লাউড রেডি উইথ দ্যাট প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস পয়েন্ট অফ ভিউ, দে আর রেডি উইথ দ্য ডকার কন্টেনার, দে আর রেডি উইথ দ্য কুবারনেটস ক্লাস্টার, ইটস কমপ্লিটলি ফ্লেক্সিবল। অ্যান্ড আমরা যদি এখানে বসে আমরা ডেভেলপমেন্ট করি অ্যান্ড কন্টেনারাইজ করি, অ্যান্ড দেন উই ক্যান হোস্ট ইন ক্লাউড, অ্যান্ড উই ক্যান ডেফিনেটলি মিট আওয়ার ফিউচার ট্রান্সফরমেশন। তো আমাদের আমরা এখন সবাই যেরকম আর্কিটেকচার নিয়ে কাজ করছি, আমার মনে হয় যে ক্লাউড ইজ অলসো ইভলভিং ইন প্যারালাল। তো সেই পার্সপেক্টিভেও আই বিলিভ অন দ্য নিউ বিজনেস ট্রান্সফরমেশন জার্নি, ক্লাউড ডেফিনেটলি ইজ ভেরি হেল্পফুল। এবং স্যান্ডবক্সে বা আমরা টেস্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যদি আমরা এই ধরনের এক্সপ্লোর করতে পারি আমাদের নিউ আর্কিটেকচার বেস সলিউশনগুলো, আই বিলিভ সবাই আমরা এখন এপিআই হাব নিয়ে কাজ করছি, আই বিলিভ আমরা সবাই এখন ইআইবি, এন্টারপ্রাইজ ইনফরমেশন বাস, আমরা ইএসবি লেয়ার নিয়ে কাজ করছি। আমরা যদি কমপ্লিট আর্কিটেকচারটা চিন্তা করি, আলটিমেটলি ক্লাউড ইজ কমপ্লিটলি সাপোর্টিং আস, আওয়ার হোল আর্কিটেকচার। সো ওভারঅল বিজনেস ট্রান্সফরমেশন জার্নিতেও ক্লাউড ইজ রিয়েলি রিয়েলি হেল্পিং। বাট
for the first question, Tapanda is fine, but otherwise ক্লাউডের অনেক চ্যালেঞ্জ আছে আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে বলি, রেগুলেশন পার্সপেক্টিভ, আদারওয়াইজ কিছুটা আমাদের কোম্পানি পার্সপেক্টিভ, বাট ওভারঅল টিসিও পার্সপেক্টিভ আমি যদি ফাইন্যান্সিয়ালটা টাচ করি, আই বিলিভ ইফ ইউ সি দ্য বিজনেস কেস, অফকোর্স ইজ এ পজিটিভ বিজনেস কেস, বাট আদার ওয়ে আই থিঙ্ক দ্য ক্লাউড পার্টনারদেরকে এখানে একটু এগিয়ে আসতে হবে, এটাকে আরও কীভাবে ফ্লেক্সিবল করা যায়। আমরা যদিও বলি যে এটা খুবই ফ্লেক্সিবল প্রাইসিং, but I think from our business perspective, that should be a collaboratively we should discuss on the final commercial point of view. Otherwise, it seems very positive TCO on the business case. Tapanda, I think meet the first. Thank you. Yeah. Thank you, Sohel. Thank you very much. আমাদের এখন আমি একটু ইউসিবিপিএল ব্যাংকের ডিএমডি মামুন ভাইয়ের কাছে যাব। মামুন ভাই আমাদের সিটিও ফোরামেরও ইসি মেম্বার, উনি একমাত্র মামুন ভাই আমাদের ব্যাংকের মধ্যে তারা এডব্লিউএস রান করে। তো আমি একটু মামুন ভাইকে বলবো আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, যে ব্যাংক থেকে আপনাদের ইউপেটা বোধহয় আপনারা এডব্লিউএস এর উপরে রান করে, আপনি যদি একটু বলেন যে আপনার কি অ্যাডভান্টেজ এবং কি ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছেন, যেহেতু এডব্লিউএস এর মাহাদি ভাই আমাদের সাথে আছে, সো ইটস এ গুড অপরচুনিটি ফর ইউ টু শেয়ার উইথ হিম। ওভার টু মামুন ভাই। Thank you, Tapanda, and thank you, everybody. And I would like to once again thank Jawan Bhai for enlightening us about cloud computing and every presenter indeed. আমাদের এক্সপেরিয়েন্স আমি দুটো ঘটনা বলি, যে আসলে এই 2017 দিকে আমরা যখন এই ক্লাউড কম্পিউটিং নিয়ে ভাবছি, ইট ওয়াজ লাইক একদিকে করবো কি করবো না, বাংলাদেশ ব্যাংক আবার কি বলে, ইন্টারনালি আমাদের ম্যানেজমেন্টকে বোঝানো এটা আবার কি। নর্মালি সবার ধারণা হচ্ছে যে একটা সিস্টেম কেনা হবে, অনেকগুলো সার্ভার কেনা হবে, ডেটা সেন্টার থাকবে, ডিসি থাকবে। তো আমরা যখন ইউপিটা লঞ্চ করি 2017 অক্টোবরে, আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল যে আমরা মার্কেটে উই উইল গো ফার্স্ট টু দ্য মার্কেট উইথ এ ডিজিটাল ওয়ালেট, এবং লাইক টাইম ওয়াজ ভেরি ভেরি শর্ট। তো ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে যেটা রেজা ভাই বলছিলেন, যে ইভেন একটা অর্ডার করলেও 3 থেকে 4 মাস আগে এটা আসে না, এবং আমরা দেখলাম লাইক অ্যাবাউট 7 to 10 crore টাকা সার্ভার আমাকে কিনতে হবে, কিন্তু ইউপেটা আদৌ ক্লিক করবে কিনা, মার্কেটে এটা যাবে কিনা সেটাও আমরা শিওর না। বাট দেন উই ওয়ান্টেড টু গো উইথ এ ডিজিটাল ওয়ালেট ইন দ্য মার্কেট। তখন আমরা বললাম যে ওকে, আমরা লেটস ট্রাই ক্লাউড। এটা নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট, দে রিয়েলি হেল্পড আস, যে আমরা আমাদের কাস্টমার অনবোর্ডিংটা করছি অনবোর্ডিং সার্ভারে, বাট আমাদের ট্রানজাকশনাল এভরিথিং ইট রানস থ্রু ক্লাউড। আমরা AWS এ গেলাম এবং আমাদের এক্সপিরিয়েন্স ইজ অ্যামেজিং, যে আমরা কোনো রকমের সার্ভারে কোনো কিছুই ইনভেস্ট করি নাই। আমরা একটা কাস্টমার অনবোর্ডিং করি, নর্মাল যে কোনো কাস্টমারের মতে অনবোর্ডিং হচ্ছে, সো ওটার জন্য আমার ইনফ্রাস্ট্রাকচার আছে, বাট ফর ইউপে ট্রানজাকশন অ্যান্ড এভরিথিং ইজ রানিং ইন AWS। এবং সুবিধাটা হচ্ছে যে যখন এই ট্রানজাকশন ভলিউমটা বাড়ে, যখন এই ট্রাফিকটা বাড়ে, automatically AWS is accommodating. So the payment system is pay as you use, very flexible. এবং আমার 1 মাস আগের ক্যালকুলেশন অনুযায়ী আমরা যত টাকা একটা ইনফ্রাস্ট্রাকচারে খরচ করতাম, ইভেন রানিং ইউপে এখন পর্যন্ত এর 1/10 তো আমরা খরচ হয়নি, যে খরচটা আমরা করেছি ফর রেন্টিং অর ইউজিং AWS স্পেস। এবং আমাদের ডেটা সেন্টারটা চলছে সিডনিতে, এবং ডিআরটা চলছে সিঙ্গাপুর অ্যামাজন ক্লাউডে, দুটোই আমরা চালাচ্ছি। এবং ইন্টারেস্টিংলি যেটা সবাই ভয় পেত, যে ট্রানজাকশনাল ওটিপি, এই এক্সচেঞ্জ কিংবা ট্রানজাকশন টাইম, এটাতে অনেক হ্যাম্পার হতে পারে, কোনো রকমের কোনো প্রবলেম আমরা ফেস করিনি। দ্যাট অ্যাকচুয়ালি হ্যাজ সেভড মিলিয়ন্স ফর দ্য ব্যাংক। তো উই উইশ, আমরা আশা করছি যে আজকের এই ডিসকাশন বা ফিউচার ডিসকাশনে আমাদের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থাকবে, যেখানে এরকম কোটি কোটি টাকা খরচ করে প্রতিটি ব্যাংক ডেটা সেন্টারের পিছনে না দৌড়ে, যদি আমাদের একটা ডোমেস্টিক ক্লাউড থাকে, এবং সেটা যদি আমাদের শেয়ার্ড ওয়েল ম্যানেজড ওয়েল গভর্নড একটা ডোমেস্টিক ক্লাউড থাকে, আমার মনে হয় দিস উইল রিয়েলি হেল্প ইন ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অফ দ্য নেশন। কারণ
জার্নি টু দ্য ট্রান্সফরমেশন ইজ গোয়িং অন। এবং এই সময় কিন্তু যদি আমরা একটু এই সিটিও ফোরামের মাধ্যমে যদি আমরা এই সুযোগগুলো সবাইকে বুঝিয়ে দিতে পারি এবং ফ্যাসিলিটেশনটা করে দিতে পারি থ্রু দ্য গভর্নমেন্ট স্পন্সরশিপ অ্যান্ড রেগুলেটরি গাইডেন্স, ইট উইল রিয়েলি হেল্প। সেকেন্ড এক্সাম্পল আমার বলতে হয় যে আরেকটু এটা পুরো পিওর ক্লাউড কম্পিউটিং না হলেও ভার্চুয়ালাইজেশন। আমাদের 64 ফিজিক্যাল সার্ভার, আমি একটা আপনাকে অ্যাকচুয়াল রেটেই ব্যাংকের বলে দিচ্ছি, এই সার্ভারগুলোকে আমি আপগ্রেড এবং রিপ্লেস করার জন্য আমাদের আগামী 3 বছরের খরচ হতো অ্যাবাউট 64+ crore। আই মিন প্রতিটা সার্ভারের জন্য 20 টাকার উপরে, এএমসি মেনটেনেন্স সবকিছু মিলে আমরা একটা টিসিডব্লিউ করেছিলাম। তো আমরা এই সবগুলো সার্ভারকে ভার্চুয়ালাইজেশন করে ডিআর এবং ডিসি মিলে 14টা। So bank has actually substantially saved and is running fine. Most importantly, আমার এক্সিস্টিং যে প্রজেক্ট গুলো চলছে এবং ফোর্থকামিং যে প্রজেক্ট গুলো চলছে, এগুলোর অনেকগুলোই আমি কিন্তু ওই ভার্চুয়াল মেশিনে অ্যাডাপ্ট করতে পারছি। দিস ইজ কাইন্ড অফ এ প্রাইভেট ক্লাউড। সো I don't see any alternative. If we want to talk about scale and transformation, there is no alternative but to shift to cloud computing, and we need to really move fast. Thank you very much, Tapanda. Thank you, everybody. থ্যাংক ইউ মামুন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এক্সপিরিয়েন্স শেয়ারিং। আমার মনে হয় জামান ভাই আপনারও একটু সুবিধা হচ্ছে এই এক্সপিরিয়েন্স গুলো পাওয়াতে। এখন আমি যাব আমাদের সিটিও ফোরামের ইসি মেম্বার, নতুন ইসি মেম্বার আসিফ। আসিফকে আপনারা সবাই জানেন। আসিফের কাছ থেকে আমি জানতে চাইবো, আসিফ ফিনটেক বা ফিনান্সিয়াল টেকনোলজির দিক থেকে বিশ্বে আমাদের অবস্থান কোথায়? আমাদের টেলিকম অপারেটররা কি শক্তিশালী কোনো ভূমিকা রাখতে পারে ফিনটেক সার্ভিস বা স্টার্টআপ তৈরির ক্ষেত্রে? আসিফ, ওভার টু ইউ। ধন্যবাদ তপনদা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের নতুন এক্সিকিউটিভ কমিটি, সিটি ফোরামের নতুন এক্সিকিউটিভ কমিটির প্রথম প্রোগ্রাম। সো সিটি ফোরামের যারা মেম্বার জয়েন করেছেন সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আর যারা শুনছেন বাইরে থেকে তাদেরকেও অনেক শুভেচ্ছা আমাদের সিটি ফোরামের ইভেন্টে জয়েন করার জন্য। বিশেষ করে জামান ভাই সময় দিয়েছেন এবং চমৎকারভাবে আমি ওনার কথা শুনছিলাম। এডব্লিউএস নিয়ে আছেন। তো আমি বেশ কয়েক বছর ধরে ক্লাউড নিয়ে কাজ করছি মাইক্রোসফটে থাকার সময় থেকেই। তো এই বিষয়ে তখন আমাকে বললেন যে এই ফোরামে যদি আমি জয়েন করতে পারি। তো ইনফ্যাক্ট উনি আমাকে কোশ্চেন যেটা করছেন যে ফিনটেক নিয়ে, কিন্তু ফিনটেক আসলে আমার খুব একটা ভালো এরিয়া না। এখানে আমাদের ব্যাংকিং সেক্টরে অনেক সিনিয়ররা আছেন, তারা ভালো বলতে পারবেন। তো আমি জাস্ট একটু শেয়ার করতে চাই যে আমি 2018 সালে ফিনটেক ফেস্টিভ্যালে, সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যালে জয়েন করেছিলাম। ওখানে 3 দিন বা 4 দিনের একটা ইভেন্ট ছিল। তো ওই ইভেন্টে আপনার জয়েন করা আসলে আমার জন্য খুব এনলাইটিং ছিল এবং এটা আমার জন্য আই ওপেনার ছিল। তো সেখানে দেখি আমি এত বিশাল আয়োজন দেখেছি ফিনটেক, শুধু ফিনটেককে ঘিরে প্রায় আপনার 500-র উপরে এক্সিবিটর ছিলেন, 250-300 আপনার স্পিকার ছিলেন, বিভিন্ন ট্র্যাকে ফিনটেক নিয়ে আলোচনা হচ্ছিল এবং এখানে স্টার্টআপ বা আপনার টেকনো এন্টারপ্রেনার থেকে শুরু করে পলিসি মেকাররা ছিলেন, ফাইন্যান্সিয়াল অ্যান্ড টেকনোলজি ইন্ডাস্ট্রি লিডাররা ছিলেন, বিভিন্ন ইনভেস্টররা ছিলেন, ভেঞ্চার ক্যাপিটালিস্টরা ছিলেন। তো এবং অনেক বিষয় নিয়ে কথা হচ্ছিল যে ফিউচার অফ ব্যাংকিং কি হবে, ফিউচার অফ মানি কিরকম হবে, আপনার ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ব্যাপারগুলো আসছিল আপনার, এবং সবচেয়ে বড় কথা যে এই যে ফাইন্যান্সিয়াল সেক্টরে চেঞ্জগুলো আসবে, এখানে একটা মেজর অর কোর ভূমিকাটাই পালন করতেছে বা কোর করে যাবে আপনার টেকনোলজি। সেক্ষেত্রে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ব্লক চেইন বা রোবোটিক আইওটি, এই টেকনোলজিগুলো কিভাবে আপনার এই ফিনান্সিয়াল যে চেঞ্জটা আসতেছে ফিনটেকে, সেই চেঞ্জগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। সো দ্যাট ওয়াজ ভেরি গুড লার্নিং সেশন ফর মি। আমি পরে এসে একটা আর্টিকেলও লিখেছিলাম আমাদের ফিনটেক ম্যাগাজিনে। তো ওখানে আপনার বেসিক জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের অবস্থা ফিনটেকে কি, এটা হয়তো আমি যতটুকু জানি সামান্য কিছু বলতে পারবো। বাট আমার কাছে মনে হয় যে ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা যেটা দেখি যে একসময় ক্যাশ ছিল, সেটা রিপ্লেস হয়ে চেক হলো। তো আবার যখন এটিএম আসলো তখন কিন্তু এটা আপনার আস্তে আস্তে ক্যাশকে রিপ্লেস করে ফেললো, এবং কার্ড আসলো সেটাও কিন্তু কিছুটা আপনার এটিএম রিপ্লেস করে ফেললো। আবার আমরা এখন ইএফটি ইউজ করছি কিংবা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করছি, এগুলো কিন্তু আবার চেক এবং কার্ডকে রিপ্লেস করে ফেলতেছে। সো আবার দেখেন আরেকটা পর্যায়ে এখন যখন আমাদের জন্য কার্ড যদি আমার
মানি ব্যাগ থাকে এবং সেখানে যদি 4টা 5টা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, আমার কিন্তু মানি ব্যাগটা ওয়েটি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং কে ভিত্তিকে মানুষ আরো বেশি করে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনার সামনে যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যেটার বেস হচ্ছে আপনার ব্লকচেন টেকনোলজিস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা কিন্তু একটা সময়ে আপনার এই টেকনোলজি ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি এক সময় আপনার লিড করবে আগামী হয়তো 1 দশক বা এই সময়ের মধ্যে, এটা আমরা বুঝতে পারছি। সো এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনার ফিনটেক রেগুলেশনের ক্ষেত্রে শুধুমাত্র স্টার্টআপরা বা উদ্যোক্তারাই যে এগিয়ে আসছে নতুন নতুন আইডিয়া নিয়ে তা কিন্তু না। আপনার বড় অর্গানাইজেশন যারা আছে, অনেক বড় ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি কিংবা আপনার বাংলাদেশে অনেক বড় ব্যাংক আছে যারা আপনার এগিয়ে আসছে আপনার ফিনটেকের বিভিন্ন মডেল নিয়ে তারা কাজ করছে, যে কোন মডেলে আপনার তাদের ব্যাংকিং এবং নন ব্যাংকিং সব ধরনের ক্লায়েন্টদের কাছে, সব ধরনের ইউজারদের কাছে তাদের ব্যাংকিং সার্ভিসকে তারা পৌঁছে দিতে পারেন। এবং এই নতুন মডেলের বিজনেস যখন নিয়ে আসছে, সেটা আপনার কাস্টমারদের কাছে, কনজিউমারদের কাছে পপুলারাইজ করাটা তাদের জন্য একটা চ্যালেঞ্জিং হচ্ছে। এমন না যে সব ফিনটেক সাকসেসফুল হচ্ছে, অনেক ফিনটেক ফেল করতেছে, আবার অনেক ফিনটেক খুব সাকসেসফুল ভাবে এগিয়ে যাচ্ছে। অনেক ব্যাংক আছে যারা সাকসেসফুলি যেতে পারছে না, আবার নন ব্যাংকিং অনেক ইনস্টিটিউট আছে যারা খুব ভালো করতেছে। সো বাংলাদেশে যদি সিচুয়েশনটা আমি একটু যদি চিন্তা করে দেখি, যে আমাদের ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে আপনার খুব বেশি প্রোগ্রেস এখন পর্যন্ত আমরা দেখছি না, যেটা আমরা কম্পেয়ার টু আমাদের একটু ডেভেলপ কান্ট্রি গুলো বলেন বা সিঙ্গাপুর বা ওই ধরনের মালয়েশিয়া ওই ধরনের কান্ট্রি গুলোতে আছে, সেখানে হয়তো বাংলাদেশ এখনো কাজ করছে বা আপনার সামনে এগিয়ে যাওয়ার স্কোপ আছে আর কি। এখানে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি কস্ট এখনো খুব এক্সপেন্সিভ। আপনার ব্যাংকগুলোর মধ্যে আপনার স্কিল টেকনোলজি পিপলের একটা লিমিটেশন আছে, এবং এফোর্ট যেগুলো আছে আপনার গভর্নমেন্ট থেকে এক ধরনের এফোর্ট আছে, প্রাইভেট সেক্টর থেকে এফোর্ট আছে, এগুলো একটু ফ্র্যাগমেন্টেড এফোর্ট আছে, যে কারণে আপনার হয়তোবা আপনার ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা বা আপনার এমএফএস সার্ভিসগুলো খুব বেশি পরিমাণে এরকম পপুলার হচ্ছে না আর কি। তো তারপরেও আপনার ধরেন ব্যাংকগুলো আপনার এমএফএস এর জন্য বিভিন্ন ধরনের চ্যানেলে রিচ করার চেষ্টা করতেছে তাদের কনজিউমার এবং কাস্টমারদেরকে। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নন ব্যাংকিং ফিনটেক কোম্পানিগুলো ভালো করতেছে। ফর এক্সাম্পল বিকাশের কথা আমরা সবাই জানি, তারা মার্কেট ডমিনেট করতেছে এখন। পাশাপাশি আইপে আসলো, আপনার ব্যাংকগুলো থেকে যারা আসছে সেখানে আপনার রকেট, এম ক্যাশ বা ইউ ক্যাশ এই কোম্পানিগুলো আপনার বেশ মার্কেট একটা ভালো ভালো করছে আর কি এখানে। সো আপনার শুধুমাত্র নন মোবাইল মানি সার্ভিসের ক্ষেত্রে না, আপনার অন্যান্য কাস্টমার সার্ভিস যেগুলো আছে, অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে কেওয়াইসি কিংবা আপনার লোন প্রসেসিং সিস্টেম, ইন্স্যুরেন্স, ইন্টারনেট ব্যাংকিং, এসব ক্ষেত্রেও কিন্তু অনেক অটোমেশন আসতেছে, যেটা আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এখানে একটা বড় মেজর ভূমিকা রাখতে পারে আর কি। সো বাংলাদেশ খুব বেশি পিছিয়ে আছে তা না, আমি ওই প্রোগ্রাম থেকে দেখেছিলাম বা অনেক জানতে পেরেছিলাম যে কিছু জিনিস, যে আপনার যেমন কেনিয়ার একটা এক্সাম্পল দেখছিলাম আমি, যে কেনিয়াতে যেটা হয়েছে, তারা খুব সিগনিফিক্যান্টলি কন্ট্রিবিউট করতেছে মোবাইল এবং অনলাইন পেমেন্টের ক্ষেত্রে, স্পেশালি ওদের যে মাইক্রো লেন্ডিং যেসব প্রোগ্রাম আছে কিংবা মাইক্রো ক্রেডিট ম্যানেজমেন্ট যেসব প্রোগ্রাম আছে, সেখানে আপনার ফিনটেক সার্ভিসগুলো খুব ভালো ভূমিকা পালন করছে। আবার মায়ানমারে যেমন আপনার কয়েকটা ফিনটেক ফার্ম খুব ভালো করছে, স্পেশালি আপনার ট্রানজেকশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এবং ডিফারেন্ট লেভেল অফ ইনকাম, লো লেভেল ইনকাম অফ পিপলদের কাছে আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে তারা কাজ করছে। তো ওভারঅল আমার মনে হয় যে আপনার ফিনটেক ইসের ক্ষেত্রে আপনার বাংলাদেশ খুব বেশি পিছিয়ে নেয়। আমি যেসব এক্সাম্পলের কথা বললাম যে তারা ভালো করছে এখানে আর কি। আর বাংলাদেশে আমি যেটা বলবো, যে কনক্লুশনে যেটা বলবো, যে খুব বেবি স্টেজে না হলেও একটু এগিয়ে গেছে এখন। তো আপনার সেখানে আপনার একটু অ্যাডিশনাল এফোর্ট কিছু দরকার আছে, যে বেবি স্টেজ থেকে আপনার নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার জন্য। স্পেশালি আপনার আমরা যদি দেখি যে না ই কমার্স কোম্পানিগুলো গ্রো করে উঠতেছে, সেটাকে যদি আমি একটু ফিনটেক বলি, সেটা খুব বেশি বলা হবে না, কারণ ই কমার্স পার্ট এখনো আমাদের অনেক লো পর্যায়ে আছে। স্পেশালি রিসেন্টলি আপনার প্যান্ডেমিকের কারণে ই কমার্সের হয়তো ট্রানজেকশন বা অ্যাক্টিভিটিস ভালো বেড়েছে। এখানে আপনার বাংলাদেশের যে ডিজিটাল বাংলাদেশের যে ভিশন আছে, সেই ভিশনটাকে আসলে আপনার বাস্তবায়ন করার জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আপনার যেমন প্রয়োজন আছে, পার্ট অফ দ্য ওভারঅল ফিনটেক রেগুলেশন। আর তখন তো আরেকটা জিনিস জিজ্ঞেস করছিলেন, যে আপনার টেলকো গুলোর কি ভূমিকা থাকতে পারে ফিনটেকের ক্ষেত্রে। সো ফিনটেকের ক্ষেত্রে আসলে যেটা আমরা মূল দেখি, যে আপনার
কানেক্টিভিটি, যেটা আপনার মোর পিপলের কাছে রিচ করা, সেটা টেলকোগুলো একটা বড় ভূমিকা পালন করে। কারণ মোবাইল ফোনের মাধ্যমে অনেক ফিনটেক সার্ভিস আমরা আপনার কনজিউমারদের কাছে টেলকোগুলো পৌঁছে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আপনার ধরেন আমি অন্যান্য টেলকোর ব্যাপারে ওইভাবে বলতে পারবো না, বাট রবি এক্সিয়াটা থেকে আমি দেখেছি যে আপনার বেশ কিছু ফিনটেক ইনিশিয়েটিভ আছে যেগুলো আপনার আর ভেঞ্চার বলে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের আন্ডারে কিছু ফিনান্সিয়াল সার্ভিসের মডেল নিয়ে যারা এসছে, বিভিন্ন স্টার্টআপ কোম্পানিগুলো এসছে, তারা তৈরি করছে। সেখানে রবি এক্সিয়াটা বিভিন্নভাবে অ্যাডভাইস করছে, তাদেরকে ফান্ডিং সাপোর্ট দিচ্ছে যাতে তারা ওই সার্ভিসগুলোকে মার্কেট করতে পারে, মার্কেটে নিয়ে যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা, রবি তাদের আপনার যে সার্ভিসটা আছে, আপনার নেটওয়ার্ক সার্ভিসটা যেটা আছে, আপনার মোবাইল সার্ভিসগুলো আছে, সেই সার্ভিসগুলো বা নেটওয়ার্ক চ্যানেলগুলো তারা ইউজ করতে পারবে ওই সার্ভিসটা নিয়ে যাওয়ার জন্য। তো আমার মনে হয় যে ফিনটেকের আমাদের দেশে খুব ভালো সম্ভাবনা আছে। মেবি ক্লাউড পার্সপেক্টিভে হয়তো মেহেদী ভাই বা অন্যরা হয়তো অ্যাড করতে পারবেন। ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ আসিফ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার মাহাদি ভাইয়ের কাছে যাব। মাহাদি ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই সার্ভিসগুলোকে সচল রেখে ট্রেডিশনাল ডেটা সেন্টার থেকে ক্লাউড সার্ভিস বিজনেস মাইগ্রেশনের সবচাইতে বড় চ্যালেঞ্জ গুলো কি হতে পারে, বা ইজিয়েস্ট ওয়ে গুলো কি হতে পারে, আর এটার ফলে এই মাইগ্রেশন করার সময় বিজনেসে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করার চান্স কতটুকু? এবার টু মাহাদি ভাই। হ্যাঁ, ধন্যবাদ তপন দা। আই থিঙ্ক দিস ইজ এ ভেরি ভ্যালিড একটা জার্নি আমরা দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট এই ব্যাপারটা আসলে আমাদের বাংলাদেশে স্পেসিফিকলি একটা কনসালটেশন বা একটা গ্রুপ তৈরি করা দরকার যারা এই ব্যাপারে গাইডেন্স এবং সাপোর্ট দিতে পারবে। সো দ্যাট কুড বি অ্যানাদার thing, CTO forum, from your side you can help us out. We can provide you all the tools and technologies, but a consultation ta dorkar. ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট গার্টনারে এই ব্যাপারে একটা রিপোর্ট আছে যে তারা বলে 4টা আর কি, আই মিন রিহোস্ট, রিফ্যাক্টর, লেট মি গো থ্রু দোজ থিংস এনিওয়ে। বাট বেসিক্যালি আমাদের বুঝতে হবে যে অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে আছে, এটা কি ক্লাউড রেডি নাকি ক্লাউড রেডি না। হ্যাঁ, যদি ক্লাউড রেডি না হয় তাহলে ওকে, সো মোস্ট প্রবাবলি উই হ্যাভ টু ট্রান্সফর্ম দ্যাট অ্যাপ্লিকেশন অল টুগেদার। কারণ অনেক অ্যাপ্লিকেশন আছে মেইন ফ্রেমে রান করে বা অনেক পুরনো কোবল এই টাইপের প্রোগ্রামে করা, এবং অনেকের সোর্স কোডটা নাই এবং জানা নাই। That's a really toughest thing to do. However, one of the things that I can tell you, major effort হলো বেশিরভাগ কাস্টমারদের অথবা বেশিরভাগ অর্গানাইজেশনের, these are very big liability for them, security risk, and of course মানুষজন নাই, কেউ জানেই না ওইখানে কি হচ্ছে। So this is the একদম হার্ডেস্ট একটা জিনিস মুভ করা। Typically it's a completely transformation. You get to a new application or you just build the application in the cloud and you go ahead and leap forward all the way from here. আমরা জানি এখানে কন্টেনারের কথা বলা হয়েছে, কন্টেনার টু ফার্স্ট the way that you look at it, যে কোনো অ্যাপ্লিকেশনই হোক না কেন, ফার্স্টে আমরা দেখতে হবে যে আমি কি এটা পুরো সার্ভারলেস যেতে পারি কিনা। যদি না, যদি ইয়েস, তাহলে আমাদের সার্ভারলেসে যাওয়া উচিত। যদি না, তাহলে আমাদের দেখতে হবে যে ক্যান আই কন্টেইনারাইজ ইট, আমরা কি এটাকে একটা কন্টেইনারে যেতে পারি। যদি কন্টেইনারে যেতে পারি ফ্যান্টাস্টিক, যদি কন্টেইনারে না যেতে পারি ওকে গুড, লেটস লুক এট ক্যান আই গো টু দ্যাট ইন এ ভার্চুয়াল মেশিন with all different components like the VM এর কথা বলি, আমাজনের টার্মে এটাকে বলে। So let me see, I think কেউ আপনি যদি কথা না বলে ওই কারো একটা শব্দ আসছে, we can mute. So if you look at from that perspective, সবাই একটু মিউট করে রাখলে ভালো হয়, প্লিজ সবাই মিউট করে রাখেন, তাহলে আমরা মাহিদি ভাইয়ের কথাগুলো ক্লিয়ার শুনতে পারবো। হ্যাঁ, থ্যাঙ্কস। আচ্ছা দাঁড়ান, আমি ওকে গুড। সো তার মানে এটা কি, সবার প্রথমে আমার দেখতে হবে ক্লাউডের ম্যাক্সিমাম বেনিফিট কি আমি পেতে পারি কিনা। যদি আমি ম্যাক্সিমাম বেনিফিট পেতে চাই, আই শুড গো অল সার্ভারলেস, দ্যাটস ইট, দিস গিভস ইউ সো মাচ বেনিফিট, খুবই সস্তা। আমরা কয়েকজনের কাছ থেকে শুনলাম যে ওই যে AWS এ ইউপে যখন AWS এ নিয়ে গেছে, সো দ্যাটস এ ভেরি গুড ওয়ান। ইনফ্যাক্ট আই ক্যান গো ফার্দার, আই ক্যান টেল ইউ একটা জার্নির কথা বলি। একটা কাস্টমার, ভেরি লার্জ কাস্টমার, একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি, তারা ক্লাউডে গেল এবং তাদের খরচটা লেটস সে $100, হ্যাঁ $100, সো দে আর পেইং $100। নাও
মাই টিম আমরা আর্কিটেকচার মানিক ভাই বলছেন যে আর্কিটেকচারাল দিক থেকে আমরা করলাম কি ওই জিনিসটাকে দেখলাম, এটা কিন্তু ক্লায়েন্টদেরকে আমরা দিয়ে দিচ্ছি, এটা বলে ওয়েল আর্কিটেক্টেড রিভিউ, and every customer has it. In fact, anybody who goes to AWS, you go to your portal, you can do it yourself. ওয়েল আর্কিটেক্টের একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটাকে রিভিউ করা, পারফরমেন্স, disaster recovery, security, all of those things you can look into that. And cost optimization একটা পার্ট অফ ইট। এই একই কাস্টমার যাতে 100 টাকার জিনিসটা নিয়ে গেল, তারা বললো যে ও ওকে উই সেভড 70% and we're really happy, তারা একটা সুন্দর স্টেটমেন্ট দিল, এবং পাবলিক না বাট ইন্টারনালি। দেন আমাদের কাজ ছিল গত 6 মাসে মোস্টলি আমার পুরো টিমের কাজটাই ছিল আমাদের কাস্টমারদের, আমাদের লিডারশিপ থেকে বলা হয়েছে যে তোমাদের একটাই কাজ, সমস্ত কাস্টমার কোভিড এর সময় সবার ফাইন্যান্সিয়াল ট্রাবল আছে, সো গো এন্ড লুক এট এভরিথিং পসিবল, এবং কাস্টমারদেরকে আর্কিটেকচারাল গাইডেন্সটা দাও। সো আর্কিটেকচারাল গাইডেন্সটা মানেটা কি, কাস্টমারদেরকে বলো যে কিভাবে তাদের খরচ কমাইতে পারে, মোর অর লেস এইটাই হলে গিয়া আলটিমেট অবজেক্টিভ। ওই যে তারা 70% তারা খরচ কমায় নিয়ে আসছে, তারপরে তারা আরো 80%, তার উপরে আরো 80%, ওই যে 100 টাকা আমাজনে বিল আসতো ওইটা এখন 20 টাকা বিল আসে তাদের, তার কারণ ম্যাসিভ অ্যামাউন্ট অফ কস্ট অপটিমাইজেশন এবং আর্কিটেকচারাল কম্পোনেন্টস তারা টেক অ্যাডভান্টেজ নেয়। সো অ্যান্সারিং ইউর কোয়েশ্চেন, যখনই আমরা ক্লাউডে মাইগ্রেট করি অনেক সময় দেখি আমরা আমাদের উই বলি ইউর মেস ফর লেস, মানে আমি এটা নিয়ে গেলাম, এটা খরচ কম হবে এইভাবে, কিন্তু যদি আমরা একটু সময় স্পেন্ড করি, একটু ভালো মতন লুক এট, ইনফ্যাক্ট সময় কিন্তু মাইগ্রেশনে কমই লাগবে যদি আমরা ইফ উই রিয়েলি লুক ইনটু দ্যাট, প্রিপারেশনের জন্য ভালো সময় স্পেন্ড করি, we can take it, move it out, complex application like Oracle Fusion বা SAP, এই ধরনের very highly integrated type of application অথবা very customized application, fully integrated অথবা fully, so what we need to do, where the gap comes in, আমাদের পুরো সিকিউরিটি এন্ড গভর্নেন্স ফ্রেমওয়ার্কটা ফার্স্টে বানাতে হবে। সো AWS provides significant support for that, এটার বলে কন্ট্রোল টাওয়ার, একদম বিল্ট ইন অর্গানাইজেশন, কিভাবে রেগুলেশন এবং ইউজার অ্যাক্সেস, এনক্রিপশন, অল অফ দোজ থিংস ইউ সেট ইট আপ, এটারে বলে ল্যান্ডিং জোন, আমরা নাম দিয়েছি landing zone. Then you start moving those workload. Again, as I told you, you go absolute cloud native first, and then possibly container, then possibly a virtual machine. And this is how you move it up. And as soon as you move, you're not done. You actually started. As soon as you move, then you actually do cost optimization and re-look at all of that infrastructure, how you can make it even better and more slimmer. So benefit, where are the gaps? আমার ডিসরাপশন, আমি যখন আমার অন প্রেমিসে রান করতেছি এবং আমি যখন ক্লাউডে রান করা শুরু করবো, এখানে আমার ক্লায়েন্টের কতক্ষণের জন্য আমি আউটেজ ইয়ে করতে পারবো। সো ইট ডিপেন্ডস অন আমি কতক্ষণ ওভারল্যাপিং রান করবো। we can plan zero outage almost, কোনো আউটেজই থাকবে না, অথবা a lot of time we can plan যে এইখানে আমি কিছু আমরা যেটা বলি ব্লু গ্রিন বা বিভিন্ন ধরনের মেথড আছে, সে যখনই আমি মুভ করব যাতে আমার কোনো কাস্টমারের কোনো রকম প্রবলেম না হয়। নাও আই ওয়ান্ট টু টাচ অন ওয়ান মোর থিং, আমরা তো ক্লাউডে যাচ্ছি, হ্যাঁ ক্লাউডে কিন্তু প্রচুর স্কেল, এজিলিটি, ইনোভেশন, খরচ কম, এগুলো সব ঠিক আছে, we shouldn't be there only। এই কারণে আমি দেখি অনেকগুলো আইটি কোম্পানি বা আইটি আমাদের ফান্ডিংটা একটু কম। পৃথিবীর আমরা যদি দেখি পৃথিবীর সবচেয়ে বড় 10টা কোম্পানির মধ্যে দেখা যায় 8টাই আইটি কোম্পানি, তাদের এত খরচ কেন এবং আইটির এত বাজেট কেন? লেটস লুক এট দ্য ব্যাংকিং পার্সপেক্টিভ। আমি যদি ব্যাংকের কাস্টমারের সমস্ত কিছু জানতে চাই এবং কাস্টমারকে বেস্ট পসিবল সাপোর্ট দিতে চাই, মানিক ভাই যেটা বললেন যে কাস্টমার শুড নট, দে ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট, আই উইল প্রোভাইড দেম এভরিথিং দে নিড। এটার জন্য একটা কাস্টমার ডেটা প্ল্যাটফর্ম দরকার আছে, এটার জন্য মেশিন লার্নিং দরকার আছে, অনেক কিছু। হাউ টাফ ইজ দ্যাট? ইভেন আমি যদি ব্লক চেইনের একটা অ্যাপ্লিকেশন বানাতে চাই, ইউ হ্যাভ টু লার্ন এ লট অফ থিংস। রিয়েলি ইন দ্য ক্লাউড দিজ আর at your fingertip, ও অ্যালগরিদমটা লেখাই আছে, পার্সোনালাইজ নাম আমাজনের একটা জিনিস, you just go over there, feed the data, it's ready and provide fully personalized support। ব্লকচেইন একটা অ্যাপ্লিকেশন বানাতে যাবেন, QLDB একটা কোয়ান্টাম লেজার ডেটাবেস বলে আমাজনে, এবং অন্যান্য সবারই আছে, IBM এর আছে, মাইক্রোসফটের আছে, গুগলের আছে, ইট ডাজন্ট ম্যাটার which cloud you go to। আমি আমাজনেরটা বলতেছি because I'm more familiar with it। You go and you start, man, it's already there, database is already there, basically what you need to focus on your business, and it just makes it very very agile।
Same thing applies when you are migrating your application. Focus on your business process. তখন আপনি যে অ্যাপ্লিকেশনটা বানাইতে হয়েছিল অনেক কাস্টমাইজেশন, কারণ আগে এই ফিচার ফাংশনগুলো অ্যাভেলেবল ছিল না, এখন এগুলো সব নেটিভ। SAP ম্যাসিভ একটা অ্যাপ্লিকেশন, we just moved it, $500 million একজন কাস্টমারের খরচ হতো বছরে, এবং তাদের এটা মুভ করে $75 million নামায় আনছে, বিকজ দে আর জাস্ট ইউজিং দ্য নিউ টেকনোলজি। মানে খরচ যে কি পরিমাণ বাঁচানো হয় ক্লাউডে গেলে, আমি আপনি শুনছেন ইউপি এর খরচটা কেমন, এখন পর্যন্ত তারা ওই ধরনের খরচ করে, ইউ উড নট ইমাজিন হাউ মাচ। বিশেষ করে আমাদের দেশের জন্য উই ওয়ান্টেড টু মেক ইট অ্যাভেলেবল ফর এন্ড অ্যাক্সেসিবল এন্ড অ্যাফোর্ডেবল ফর এভরি ইন্ডিভিজুয়াল। I don't see any other way you can do it without using cloud technologies. Now the negative impact, biggest negative impact হলো যে আমাদের রিসোর্স এন্ড মেন্টালিটি। আমরা বলি এটা কালচার অফ ইনোভেশন অর কালচার অফ ক্লাউড অর ক্লাউড সেন্টার অফ ইনোভেশন, হোয়াটএভার ইউ ওয়ান্ট টু সে দ্যাট, যারা এটা নিয়ে কাজ করবে দে নিড টু নো দিস। দ্যাট আই ফাউন্ড আউট দ্য বিগেস্ট হার্ডেল। অনেক মানুষই চেঞ্জ করতে চায় না। ইট হ্যাজ টু কাম ফ্রম এক্সিকিউটিভস উইথ ইনসেন্টিভ, নট স্টিক উইথ ক্যারট। তার মানে এটা কি বলতে হবে, যে এটা যদি আমরা মাইগ্রেট করতে পারি, ইউল গেট এ, you first of all your skill goes up, meaning you become more marketable. At the same time, you make our organization agile, as well as there is financial incentive to it, massive financial incentive to it. So that is the number one and the biggest problem. The culture of innovation, the culture, corporate organizational culture is going to change with that migration. Tapanda, is that good enough, or you had any other? না, আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বিজনেস বলি বা কান্ট্রি বলি, ডিজিটাইজেশনের ক্ষেত্রে ক্লাউড টেকনোলজির ভূমিকা কতটুকু? এক। দুই নম্বর হচ্ছে, আপনি যে একটু আগে বললেন আমরা আমাদের যে ইনোভেশন সেন্টারটা করব, এটার প্রসেসটা হাউ উই ক্যান স্টার্ট ইট আপ, এই দুইটা। Very good point. প্রথমটার উত্তর দেই, if you're not doing cloud, we're in fourth industrial revolution. What it means that human machine or human computer interactivity, তাই না? So if you're not doing cloud, there is no way you can do it. কারণ আপনার এখনো কিন্তু আমাদের ডেটা কিছু আমরা টাচই করি নাই, যদিও আমাদের পেটাবাইট জেটাবাইট লেভেলে ডেটা চলে আসতেছে, কারণ এভরি মেশিন, এভরি ট্যাবলেট, এভরি ফোন, এভরি devices, every telco equipment, everything will have massive amount of data. So যেই ডেটাটা আপনার ক্লাউডে যাবে, এবং এই ডেটা থেকে আমি অর্থবহ জিনিস বের করে নিয়ে আসবো, meaning I have to process those data and get right thing out of it. So there is no way you can do it without a cloud, just so you know. You need a massive infrastructure. Infrastructure সম্পর্কে আমি একটা কথা বলি, আমি যখন প্রথম অনেকদিন আগে থেকে, আমি as you know প্রায় 30 বছর হয়ে গেল আমি ক্লাউডের সাথে জড়িত, ক্লাউডই কাজ করতেছি, মিনিং নট ইন ডেটা সেন্টার। ডেটা সেন্টারেও শুরু করলাম। সো আমি একটা ডেটা সেন্টার দেখতে গেলাম, এটা আমার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। আপনার যাই হোক, আমি ওই দেশের নামটা বলি না, বাংলাদেশ না, অন্য আরেকটা দেশে গেলাম। তাদের বললো যে দিস ইজ আমাদের সবচেয়ে বড় ডেটা সেন্টার, ইটস এ 40-year ডেটা সেন্টার এন্ড উই বিল্ট ইট, উই আর ভেরি ভেরি প্রাউড। আমি গেলাম তাদের ডেটা সেন্টারে, এবং আমি একটা তাদেরকে ডিজাইন থিঙ্কিং এর সেশন করালাম, এবং কালচার অফ ইনোভেশন, এইসব মিলে একটা সেশন, প্লাস হাউ টু ইউ মাইগ্রেট টু এ ক্লাউড, এন্ড ক্লাউডের একটা অপারেটিং মডেলটা কি হবে, এটা নিয়ে আমাদের সেশনটা হচ্ছিল। সো উই ওয়েন্ট ওভার দেয়ার, and it's very good, very nice looking data center. I would say about 2,200,000 square feet space. Very nice, really good one. তার মানে ওইখানে হয়তো আপনার মেবি there are 100,000 সার্ভার আছে, 1 লক্ষ সার্ভারের মতন আছে। সো আমাকে বললো যে দিস ইজ ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেটা সেন্টার, হ্যাঁ, because and we have the largest amount. আমি বলছি you may be right, but come with me, I'll show you. তাদেরকে নিয়ে গেলাম, এটা লার্জেস্ট ডেটা সেন্টার না, নর্মাল একটা ডেটা সেন্টার নিয়ে গেলাম, এবং তাদের কোনো ডাটা সেন্টারই 1 মিলিয়ন স্কোয়ার ফিটের নিচে না। হ্যাঁ, সো উই হ্যাভ সাম পারসেপশন ইস্যু, এবং তাদের এক একটা সার্ভার, এক একটা কাস্টমার অন এন অ্যাভারেজ, সেখানে প্রায় 2000-এর মতন কাস্টমার আছে, এক একটা কাস্টমার অ্যাভারেজে 1 লক্ষ সার্ভার আছে। সো সামটাইমস উই ফিল লাইক অ্যান্ড উই হ্যাভ এ নোশন, ওকে আমার 2 লক্ষ স্কোয়ার ফিট ডেটা সেন্টার আছে, আমার এখানে 1 লক্ষ ফিজিক্যাল সার্ভারের কথা বলতেছি আছে, দিস ইজ ভেরি বিগ। It's not really. A lot of time it's not really big at all. And when you get to see a bigger one, then you start to appreciate what it takes.
1 লক্ষ 2 লক্ষ স্কোয়ার ফিট বা ইভেন 1 মিলিয়ন স্কোয়ার ফিটের যদি একটা ডেটা সেন্টার থাকে, দিস ইজ নট রিয়েলি ওয়ান থিং, দিস হ্যাজ আ লট অফ আদার থিংস। আমি আমাজনে বলতে পারি যে জুমের একটা এক্সাম্পল দিলাম না, ডেইলি তাদের 1 লক্ষ ভার্চুয়াল মেশিন দরকার ছিল, প্রতিদিন নতুন নতুন 1 লক্ষ ভার্চুয়াল মেশিন দরকার ছিল। সো দ্য স্কেল দ্যাট উই গেট টু ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট লেভেল। Now I come back to your innovation center. What we need is absolutely group of people, let's say steering committee type, এবং we need the resources that we need to build. এইটা আমার প্রথমে দরকার, because I wanted to show them how the architecture should be. মানিক ভাই যেটা বলছে না, we need to figure out what that architecture, so we need to do that first. কারণ ওই আর্কিটেকচারের মধ্যে কিন্তু শুধুমাত্র আমরা শিখবো না কিভাবে ভার্চুয়াল মেশিন বানাইতে হয়, আমার শিখতে হবে কিভাবে প্রতিটা ডেটা যাবে, ডেটাগুলো কিভাবে সিকিউরড হইতে হবে এবং কিভাবে প্রসেস করব, এবং হোয়াট আর দ্য থিংস দ্যাট আই হ্যাভ, আমার টুল বক্সে কি আছে। আমি পার্সোনালি কিন্তু আমাজনের সমস্ত সার্ভিস আমি জানি না, আমাদের 200টার মতন সার্ভিস আছে, মেবি আই নো অ্যাবাউট 50 অফ দেম, নট ইভেন। বাট ওইখানে আমরা যদি শুরু করি যে আমরা লেটস সে আমরা একটা অনেকটা হ্যাকাথনের মতন আমরা করলাম, যে আমরা বললাম যে আমরা আগামী 6 মাস আমরা কয়েকটা জিনিস শিখবো, কিভাবে আর্কিটেকচার ক্লাউডের আর্কিটেক্ট করতে হয়, কিভাবে একটা ম্যাসিভলি স্কেলেবল বাট আই ডোন্ট পে এনিথিং আনলেস আই ইউজ ইট, এবং কিভাবে এই জিনিসটাকে ভেরি অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা যায়, নট একটা ভার্চুয়াল মেশিন, নট একটা ডাটাবেস ইউজ করা, বাট ফুল মেশিন লার্নিং, একদম সুপার। আমি যাবো যে ওইখানে ক্লিক করলে এক ক্লিকেই সমস্ত কিছু সেট আপ হয়ে যাবে, এই টাইপের জিনিস কিভাবে বানাইতে হয়। সো উই গট টু টিচ দেম, তার মানে কি রিসোর্স গুলোকে পুরো দস্তুর আমাদের বানানো শুরু করব, দ্যাটস ওয়্যার উই সরি একটা বোধহয় একটু কথা হচ্ছে। সো রিসোর্স গুলোকে আমার প্রথমে বানানো শুরু করতে হবে। সো দ্য স্টেপ নাম্বার 1, দ্য ওয়ে উই সি, I also have a formula for cloud center of excellence or cloud innovation center, something like that, একটা স্ট্রাকচার আছে, so I can give it to you and you can utilize that as well. আমাদের কি দরকার হবে, আমার কি দরকার, আমি কি চাবো আপনার কাছ থেকে, হ্যাঁ। সো আমি বলবো যে আপনি আমাকে কয়েকজন লিডার দিবেন, who are gonna be leader, যে visionary, যে আমরা কি করতে চাই এটা নিয়ে, আমি কিছু আইডিয়া দিব, আপনারা কিছু, সবাই মিলে আমরা চিন্তা ভাবনা করব। Then what we gonna do, what is the next thing that we want to build, because that's where we wanted to get to, এবং এটার জন্য কি কি স্কিল তাদেরকে ডেভেলপ করাইতে হবে সেগুলো আমরা করা শুরু করে দিব ইমিডিয়েটলি এই গ্রুপটা নিয়ে। এন্ড আই উড সে দ্যাট আমরা যদি সেপ্টেম্বরের 1 তারিখে ক্লাউড সেন্টার অফ ইনোভেশন শুরু করি, অক্টোবরের 1 তারিখে আমরা ঘোষণা দিব যে আমাদের বাংলাদেশে ফিনটেক হ্যাকাথন আমরা করব উইথ দ্য লেটেস্ট এন্ড গ্রেটেস্ট টেকনোলজি। ইট উড গিভ আ 1 মান্থ, লেটস সে অক্টোবরের 1 তারিখ, অক্টোবরের 31 তারিখ, আমরা 16ই ডিসেম্বরে আমরা বলবো যে বাংলাদেশ থেকে আমরা গ্লোবালি মোস্ট অ্যাপ্রিশিয়েটেড এন্ড মানে খুবই ডিমান্ডেড একটা ফিনটেক কম্পিটিশন থেকে একটা ফিনটেকের একটা অ্যাপ্লিকেশন বের করে নিয়ে আসবো। সো হাউ ক্যান উই ডু দ্যাট? You know, we gotta start that journey. Maybe we fail, it's okay, it's really okay in the cloud, but we learned, and maybe এই ডিসেম্বরের 16 তারিখে আমার ধারণা যদি if we do it right, if we put our time on it, আমাদের যেমন আমাদের বিজয় দিবস, ওই দিন আমরা বলতে পারি যে I can come up with possibly 2 to 3 or 5 brand new idea that nobody ever thought about. আমাদের যে young generation আছে না, sometimes I do a lot of hackathon with them, they are good, they're really good. আমরা যে স্পেস অ্যাপস চ্যালেঞ্জের কথা, গ্লোবালি কিন্তু চ্যাম্পিয়ন ছিল। সো দে হ্যাভ সাম সাচ এ গ্রেট আইডিয়া, এবং আমাদের যারা ফিনটেকে যারা আছে তারা যদি আইডিয়া দিতে পারে, দিস আর দ্য প্রবলেমস উই রান ইনটু এন্ড দিস আর দ্য রেগুলেশন উই ডোন্ট হ্যাভ এন্ড অল কাইন্ড অফ কনস্ট্রেইন, দে বিকাম মেন্টর। I can tell you by 16 ডিসেম্বর, 16ই ডিসেম্বর এই বছরের মধ্যে আমরা ইনশাআল্লাহ কিছু আইডিয়া নিয়ে বের করে নিয়ে আসতে পারবো, which we can showcase in global platform to everybody. Mute করা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ মাহি ভাই, আপনার এর জন্য আমরা সবাই একটু ক্ল্যাপ দেই আপনাকে। আমরা দেখি লেটস ট্রাই এন্ড লেটস ডু ইট। ফার্স্ট থিং, আপনার কাছে আরো প্রশ্ন আছে, আমি কোশ্চেন আনসার সেশনে যাব। তার আগে আমাদের সাথে আছে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক, তার ডিএমডি তাহের আহমেদ চৌধুরী, সে আমাদের ইসি মেম্বার ফর 2 টার্মস, এবার আমাদের জয়েন্ট সেক্রেটারি। আমি একটু তাহেরের কাছে জানতে চাইবো, being the largest Islami bank, what is your experience? তোমার কি ধারণা ক্লাউড সম্পর্কে, তুমি যদি একটু বলো।
Thank you very much. My gratefulness to Mr. Honorable President for giving me the opportunity to say some things. Actually, we have heard and learned a lot of important discussion from the panel discussion, and the keynote speaker actually he enriched us with a lot of knowledge and experience, and he is working in his own area. But my perception is that actually আমি যদি ওনার একটা কথাকে ধরে কথা বলি, বিশেষ করে কিনোট স্পিকার যিনি বলেছেন যে ইটস এন কালচারাল চেঞ্জ। অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন ইজ অলসো এ কালচারাল চেঞ্জ ফ্রম সুইচিং ফ্রম দ্য ট্রেডিশনাল প্ল্যাটফর্ম টু দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম ইন অল দ্য এরিয়াজ। এবং আমরা যে এখন যে ক্লাউড নিয়ে কথা বলছি, ইটস অলসো এন ট্রান্সফরমেশন ফ্রম ট্রেডিশনাল ডাটা সেন্টার ফর ইউজিং সো মেনি সার্ভার্স, স্টোরেজ, network devices, redundant devices, UPS and power generation to a central location, so that many organizations can share those resources, accessing they can access those resources through internet. So two things we have to be considered here. Through internet, now so many internet devices are just working in the global internet, because the 4G or 5G already are having, we are using the 5G with having the double speed for then the compared to 4G. But আমাদের চিন্তা চেতনার বিষয় যেটা ছিল সেটা হলো যে আমরা কিন্তু we are interested to use the cloud in all the private organization, all the banks, financial institution, because all the IT solution provider actually they are thinking mainly and specifically for the financial institution, because financial institutions are using the IT platform in a very large scale. So that very concerned of our management board of directors as the security. But all the speakers actually they have delivered their session in perspective of the business point of view. But in the technical point of view and security point of view, actually I have some questions, and as well as some sharing my experience to them, so that my organization, my management always ask, they're interested to switch from the traditional data center to cloud-based solution, but they are always aware from the security, because we are creating the virtual machine, we are using the hypervisor, we are using the load balancer. Those load balancer, those virtual machine creator, how they will manage the every institutional resources while I will access my one, and another institution or another bank will use his or her their resources. This is the in different layer. While we are creating some virtual machine and for resource sharing and for storage, those virtual machine, how they will keep separate every individual virtual machine in terms of security in perspective of security. This is the concern for every CEO of any bank and also board of directors. Now, my next question, humble question to the keynote speaker, actually in next session or in next delivery, you will ensure the architectural view, how the bank CEO and board of directors can realize that the cloud platform is more secure, definitely, cost effective, definitely, but we have to ensure them that this is the best security the cloud provider are ensuring to the board of directors as well as the management of the bank. This is my concern. Thank you so much for again to give me the opportunity. Thank you Taher for your valuable comments. আমি মাহাদি ভাইয়ের কাছে যাব, তার আগে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন, আপনারা অথবা হ্যান্ড রেজ করেন, আমরা আপনাকে ফ্লোর দেব। কারো যদি ডাইরেক্টলি মাহাদি ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকে, আর আমি ক্লোজ করার জন্য মাহাদি ভাইয়ের কাছে যাব, তার আগে বলে রাখতে চাই আগামী শুক্রবার সন্ধ্যা 6টায় আমরা আমাদের একটা সেমিনার হবে। আমরা এর প্রত্যেকে শনিবারই করি, কিন্তু বিশেষ কারণে যেহেতু আমেরিকা থেকে আমাদের স্পিকাররা জয়েন করবেন ব্লক চেইনের উপর, তো আগামী শুক্রবার সন্ধ্যা 6টায় ব্লক চেইনের উপরে একটা সেমিনার হবে। সেখানে আমেরিকা থেকে 2জন কিনোট স্পিকার থাকবে। আমাদের দিক থেকে কেউ যদি আপনারা কেউ ওইখানে পার্টিসিপেট করতে চান
আপনারা আমাকে ইনবক্সে জানিয়ে দেবেন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মাহাদি ভাই যে কথাটা বলেছে, আমি অনেকদিন ধরে মাহাদি ভাইকে সাথে যোগাযোগ করে যাচ্ছি। হি ইজ ভেরি কেন। উনি যদি আমেরিকায় থাকে, বাংলাদেশের প্রতি ওনার দরদটা কিন্তু অনেক অন্য এক মাত্রা। আমি মাহাদি ভাইকে অনুরোধ করব, আমরা যে ইনোভেশন সেন্টার করার কথা চিন্তা করছি, আমরা সেটা করব, আমরা সেটা চালিয়ে যাব। তবে আমি যেটা আপনাকে বলতে চাই যে আমরা এই ইনিশিয়েটিভটা আমরাও ইন্টারনালি আমাদের নেক্সট ইসি মিটিং এ আলাপ করব। আর ব্লক চেইন ফর বিজনেস যেটা আমরা আগামী শুক্রবারে করব, সেখানে কেনোট স্পিকার থাকবেন জিতেন চিজ এস চান্দানি, ব্লক চেইন লিডার ফর ইন্ডিয়া এন্ড সাউথ আফ্রিকা। আরেকজন হচ্ছে জিনেশ কারিয়া, আইবিএম সার্টিফাইড এক্সিকিউটিভ আইটি আর্কিটেক্ট। এনারা দুজন কেনোট স্পিকার থাকবেন। এই বলেই আমি মাহাদি ভাইয়ের কাছে যাচ্ছি যে মাহাদি ভাইয়ের ক্লোজিং রিমার্কের জন্য। থ্যাংক ইউ তপনদা। আই থিঙ্ক ফার্স্ট অফ অল সবাইকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার চমৎকার কথা আছে। So I'm gonna answer a few of the security question very quickly, but again not in detail because we have a lot of document. In fact, virtualization and resource sharing, a problem ta kintu we have solved for quite some time, and there are quite a bit of documentation ache. When you do that as a VPC or virtual private cloud, essentially you build your own cloud and you isolate all the resources being accessed from somebody else. কিন্তু আপনার কিছু আছে, কিছু অপরচুনিটি আছে, you is not for দেখি হয়তো একটু মিউট থাকেন if you're not talking, but let me go back to this. আপনার রিসোর্স কিন্তু সবকিছুই কিন্তু, so you need to classify. আপনার একটা কোর ব্যাংকিং সলিউশন আছে, you don't want to share any of the resources because you absolutely need that. কিন্তু আপনার দেখা গেল একটা ব্যাচ প্রসেস আছে, আপনি প্রতিদিন রাতে বেলা চালান, so you just need to pay for those resources as such. ক্লাউডেই কিন্তু ওই বেনিফিটটা দেয় যে okay, if I'm not using it, either I can shut down or I can use different type of resources. আপনি যেমন ফর এক্সাম্পল রিজার্ভড ইনস্ট্যান্স যদি নেন, আপনার খরচ অনেক কমে যায়, বাট ওইটা ফিক্সড, আপনি ইউজ করেন বা না করেন ওই জিনিসগুলোর জন্য আপনি পে করবেন। আপনি আরেকটা ইনস্ট্যান্স নিতে পারেন অন ডিম্যান্ড। সো দেয়ার আর সাম লিমিটেশন অন দ্য অন ডিম্যান্ড, যেটা হলো যে অন ডিম্যান্ড আপনি নিলেন, আপনি পে করবেন, পে কিন্তু অনেক বেশি, রিজার্ভ ইনস্ট্যান্সে প্রায় আপনি 60% কম পে করবেন। অন ডিম্যান্ডটা হলো যে আমার যেহেতু হ্যাঁ আমার 100টা সার্ভার লাগে না, আমার 2টা সার্ভার লাগে, কিন্তু আমার যখন 100টা লাগে আমি ওই মুহূর্তে আমি 100টা ইউজ করব, তারপরে আবার যখন লাগে না তারপরে আমি কমিয়ে নিয়ে যাব। সো দোজ আর সাম অফ দোজ থিংস অ্যাভেইলেবল টু সাম এক্সটেন্ট। 3 নাম্বার হলো একটা বলে স্পট ইনস্ট্যান্স। স্পট ইনস্ট্যান্স অনেকটা এক্সচেঞ্জের মতন। স্পট ইনস্ট্যান্সটাই শুধুমাত্র একমাত্র ইনস্ট্যান্স সার্ভার or a virtual machine যেটা it can be shut down. And so you need to know what type of resources you can use for that spot instance, যেটা আপনার কোনো অতটা ইম্প্যাক্ট করবে না যদি শাট ডাউন হয়। কিন্তু কেন মানুষ স্পট ইনস্ট্যান্স ইউজ করে? কারণ এটার খরচ 90% কম অন্যগুলোর চেয়ে। ও আচ্ছা, আমার একটা ল্যাব আছে, এটার জন্য ইউজ করবো, স্পট ইনস্ট্যান্ট ইউজ করি। কিন্তু ওই আপনার কিন্তু এটা যে কোনো সময় শাটডাউন হয়ে যেতে পারে, বাট শাটডাউন হইলেও সাধারণত এটা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য থাকবে না। So when you talk about the resource sharing, that's how you architect your solution, that these resources are going to be dedicated to you for the time and duration of what you need for. Now let me talk about the security. A lot of security incidents are happening because people don't know what tool to use. It doesn't really matter it's in the cloud or it's আমরা শুনি অনেক বড় বড় ইনসিডেন্ট, it doesn't really matter it's in the cloud or it is in the এই যে আপনার অন প্রেমিসিসে হোক। সবচেয়ে বড় জিনিস, আপনি একটা রিপোর্ট আসে DBIR, ডেটা ব্রিচ ইনসিডেন্ট রিপোর্ট, আই থিঙ্ক ভেরাইজন এটা পাবলিশ করে। সো ইফ ইউ লুক এট দ্যাট, বেশিরভাগ ব্রিচ হলো পারসন মিনিং পিপল এন্ড প্রসেস রিলেটেড, যে মানুষটা করছে কারণ প্রসেসটা ঠিক ছিল না, অথবা দে হ্যাড মাল্টিপল রোল দে শুড নট হ্যাভ, এন্ড দিস ইজ দ্য বিগেস্ট কজ অফ দ্য প্রবলেম। টুল আছে এনক্রিপ্ট করতে পারবেন, অনেক কিছু, অনেক ধরনের টুল। ক্লাউডের সুবিধাটা কি, এত বেশি সিকিউরিটি টুল অ্যাভেলেবল এট ইউর ফিঙ্গারটিপ। ফর এক্সাম্পল, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস, DDoS attack. If you are in AWS, it's already there. It's free. It's included. You don't have to pay a single penny for that. If you do it on premises or any other place, you actually have to build that, for example. Now, you have
meaning firewall-based security or transport layer security, it's already built in. A lot of things are already built in. Now, if you want to use more than that, of course, there's a lot of other tools. Third-party tool যা যা আছে না, আগে যারা physical যেমন checkpoint বা সিসকো যারা physical box বানাইতো, এগুলো সব almost all of them has virtual boxes, meaning you can deploy exactly আপনার on premises যে আর্কিটেকচারটা ছিল সেটা ক্লাউডে করা যায়. So very quickly, so isolation of resource and security of resources, these are already there. Where are the gaps? The architects. Whenever you are architecting a solution, you need to know that the operators, the operations jara ase, they need to know this. The operating model is a cloud operating model. Application development or DevOps, they need to, whoever is building the developer, building the application or customizing it, they need to know the operating model they need to use is the cloud operating model. So all in all, this is the cloud center of excellence, so that any organization who wants to get to the cloud, to some extent, they need to get in the journey of that culture, as well as building that cloud center of excellence. So again, I don't want to belabor this issue, but again, I see like huge potential. And in fact, most of the time when people come up with the issues, when you get to see what cloud offers, then you will see the controls that you can have. In eto granular controls যে cloud-এ করা যায়, you cannot even do that because the technology is not available on premises or the virtual machine and such. So again, these are the things that you need to know that. একটা জিনিস আমি বলি, নেটফ্লিক্সের একটা এক্সাম্পল দেই। নেটফ্লিক্স ইজ রানিং 100% ইন দ্য ক্লাউড। হ্যাঁ, ওরা যেটা করে, কেওস মাঙ্কি নামে একটা অ্যাপ্লিকেশন আছে। ইটস এ ভেরি পাবলিকলি অ্যাভেলেবল অ্যাপ্লিকেশন। ইউ শুড অলওয়েজ রান দিস কেওস মাঙ্কি ইন ইয়োর অর্গানাইজেশন। কেওস মাঙ্কির কাজটা কি? কেওস মাঙ্কির কাজটা হলো এট এনি মোমেন্ট এটা যাবে, পুরো অ্যাপ্লিকেশনে যায় ধুমধাম আপনার সার্ভার বন্ধ করে দিবে, শাটডাউন করে দিবে। Now, if your application is that resilient, it would stand any chaos monkey operation. But if you have not done this chaos monkey operation, in fact, we do that for most of the digital native or cloud native application. কারণ এটা যদি শাটডাউন না করি, তাহলে কিন্তু আমি জানবো না বাস্তবে আমার প্রবলেমটা কি হতে পারে। This is a really important thing to learn, because I should be able to shut down any system at any moment without having a single impact. Only place I can really do that in the cloud, because on premises ওইটা করাটা খুব মুশকিল, কারণ আমার ডিপেন্ডেন্সিসটা এবং আমার এনাফ রিসোর্স নাই। ক্লাউডে কিন্তু রিসোর্সের পরিমাণ এতই বেশি যে আই ক্যান রান এনি টাইম। আমার রেজিলিয়েন্স, যখন আমি কনফিডেন্ট ফিল করব, তখন ইভেন বড় বড় কোম্পানিরাও কিন্তু কেওস মাঙ্কি রান করে না, তারা ভয় পায়। কিন্তু যখন ডিজাস্টার হিট করে, and there is a lot of them and it's in the news a lot of time, ডিজাস্টার যখন হিট করে, then they are completely out এবং তাদের নাম ফার্স্ট পেজে এবং তাদের সম্পর্কে অনেক কথা হয় যে কেন তারা করে নাই। So we should always look into this cloud operating model. The disaster recovery should be built in. It shouldn't be something you think about it. It has to be there. Chaos monkey, you should be, as a CIO, CTO, or the executive, at any given moment you run the chaos monkey so that it shuts down the servers, or essentially unplug the system, and you should not have any impact to it. So again, these are all tools available: resiliency, innovation, price, cost reduction, optimization, and thinking the next thing. Next, what would be your next product that you're going to be coming up with? And this is only place you can really do it without any risk and iterative way is in the cloud. So I wanted to finish in that note, and I really wanted to really thank all of you guys for all of the insight that I learned, কারণ আমি জানি আমাদের রেগুলেশন এবং পলিসি নিয়ে কিছু কথা বলতে হবে, বাট আই ওয়েলকাম দিস। আমার মনে হয় এই সিটিও ফোরামের যে এই ইনোভেশন সেন্টার, দিস ইজ গোনা রিয়েলি কন্ট্রিবিউট টু দ্য পলিসি অফ দ্য কান্ট্রি অ্যাজ এ হোল। আমি আপনাকে বলি, এটা শুধু কান্ট্রির জন্য না, আমাদের যে ডিজিটাল জার্নি 2021 2041 এই যে জার্নিটা আছে, সেটার জন্য this particular play would be significantly important. And the last thing, এই যে জিডিপি কন্ট্রিবিউশন, আমরা যদি কন্টিনিউয়াসলি ইনোভেট করতে পারি, যেমন ইউপি এর মতন জিনিস, যদি আমরা এরকম আরো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে পারি এবং সিটিজেনদের দোরগোড়ায় নিয়ে যেতে পারি সবার কাছে, আমাদের জিডিপিতে আইটি কন্ট্রিবিউশনটা কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়বে। এবং আমরা যে সাস্টেইন করতেছি যে জিডিপি গ্রোথ,
we're gonna go beyond, like we can lead our country. সত্যি কথা বলতে আমাদের দেশটা ছোট, কিন্তু আমাদের অনেক মানুষ আছে, মানুষদের অনেক স্কিল আছে, and if we just give them the leeway, ট্রেনে চড়ায় দেওয়া, they can go to the destination. With that, I'll give Tapan bhai back to you, and I really appreciate, and with humbleness, thank everybody to give me this opportunity to speak to you guys. থ্যাংক ইউ ভেরি মাচ মাহাদি ভাই। আমরা নর্মালি 1.5 ঘন্টা করি, আমরা 3টায় শুরু করি, এবং আমরা কিন্তু এটা দিস ওয়াজ সাচ এ ইন্টারেস্টিং সেশন। এখন 2 ঘন্টা হয়ে গেছে, এর বেশি বোধহয় আর কন্টিনিউ করলে মানুষজন বিরক্ত হয়ে যাবে। আই ডোন্ট ওয়ান্ট, কিন্তু আমি যদি আরো কিছুক্ষণ কন্টিনিউ করতাম, আমার কাছে আরো প্রশ্ন, অনেকেই আপনাকে প্রশ্ন করতে চেয়েছে, অনেকে ওয়েট করছে, বাট 2 ঘন্টার বেশি করলে আমার মনে হয় আপনার উপরও প্রেশার হবে, আমাদের উপরও প্রেশার হবে, because I know this is your very morning time and very valuable time for you. We are grateful to you. We will meet again. আর একটা কোনো ইভেন্ট নিয়ে আমরা definitely sometime we will talk again. এটার কোনো শেষ নাই। Thank you so much. By saying that, I'm saying goodbye to all of you. Thank you very much. We will see you again on Friday on blockchain. Thank you very much. Thank you. Assalamu alaikum. Assalamu alaikum everybody. Thank you so much. Thank you. It's really a pleasure. সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ জামান ভাই, থ্যাংক ইউ অল। ঠিক আছে, জামান সাহেব ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সবাইকে। কয়জন আছে? 20 জনই তোমার ইজ্জত বাঁচাইছে, বুঝতে পারছো? এখন এত 30 জন আছে, ধীরে ধীরে